সম্মানিত সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের আয়োজন বিডিএ কথন আজকে আমাদের 26তম পর্বে। আজকে আমাদের নির্ধারিত বিষয় কর্পোরেট পরিচয়, অনেক পথ সিদ্ধান্ত আপনার। এবং আজকে অনুষ্ঠানের শুরুতেই আজকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে ন্যাশনাল ডক্টরস ডে। এই দিনে হচ্ছে এই করোনাকালীন সময়ে আমাদের যে ফ্রন্ট ফাইটার হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন একদম সম্মুখ ভাগে সে সকল ডাক্তারদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং একই সাথে যারা আমাদের মাঝ থেকে গত হয়েছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং শুরুতেই যে কথাটি বলেছিলাম যে আজকে আমাদের শিরোনামের মাঝেই লুকায়িত রয়েছে আজকের আলোচ্য বিষয় এবং আমাদের যে মূল আয়োজন এবং যাদেরকে নিয়ে কথা বলবো এবং যে বিষয়ে কথা বলবো সবগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত প্রিয় দুজন মুখ, জনাব নিজামুদ্দিন আকন, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর সেলস লিডার্স ইন বিডি, এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর জুলফিকার আলী, তিনি একজন লেখক এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্সে তিনি এই মুহূর্তে কর্মরত রয়েছেন। শুধু মানুষের ব্যক্তি ও পেশাগত জীবনে যে কোনো কাজে সাফল্যের পেছনে রয়েছে প্রয়োজন সঠিক পরিকল্পনা। শুদ্ধ পরিকল্পনায় ক্যারিয়ার গঠনের সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কারণ পরিকল্পনাহীন জীবন দিকপালহীন নৌকার মতো। তাই ছাত্র জীবন থেকে শুরু করে কর্পোরেট লাইফ, ব্যবসা কিংবা সরকারি চাকরি, সর্বত্র নিজের ক্যারিয়ার ও জীবনকে বর্ণময় করে তোলার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক পরিকল্পনার। এবং এই সঠিক পরিকল্পনাটি কিভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই কথাগুলো শুনবো আজকে আমাদের অতিথিদের মাঝ থেকে এবং অতিথিদের মুখ থেকে। আমাদের সম্মানিত অতিথি জনাব নিজামুদ্দিন আকন এবং প্রফেসর জিয়ালি, আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিডিএ কথনে। আজকে শুরুতেই যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, আমি শুরুতে একটু চলে যাব তাত্ত্বিক কথায়, এবং সেই তাত্ত্বিক কথাটা আমি শুরু করতে চাচ্ছি আসলে প্রফেসর জে আলী স্যার আপনার কাছ থেকে। সেটি হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি কি, একবারে যদি আপনি তাত্ত্বিক ভাবে বলেন। আমরা যদি বলি যে সেক্ষেত্রে কিছু বিষয় থাকে, আমি যদি 5টি বিষয়ের কথা বলি, একটি হচ্ছে স্পেশালিটি অর্জন, কম্পিউটার দক্ষতা অর্জন, টেকনিক্যাল দক্ষতা, স্বাতন্ত্র্য অবস্থান এবং নিজেকে আপডেট রাখা। এই বিষয়গুলোর সাথে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য আর কি কি চাবিকাঠি রয়েছে, যদি আপনি একটু মানে একটু তাত্ত্বিক বিষয়টা একটু আলোচনা করেন। সম্ভবত হচ্ছে স্যারের নেটওয়ার্কটি বিচ্ছিন্ন হয়েছে আমাদের মাঝ থেকে। যদি নিজামুদ্দিন আকন আপনি যদি এই বিষয়টাতে একটু আলোকপাত করেন। আচ্ছা শুভ, লাইভটা কি তোমাদের পেজে হচ্ছে? আমি কিন্তু তোমাদের পেজ থেকে লাইভটা পাচ্ছি না। হ্যাঁ, আমি পেজ থেকে হচ্ছে এবং হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, পেজে আমি পাচ্ছি না। আচ্ছা, তুমি সার্ভারে চলে আসছো। স্যার আপনি কি শুনতে পেয়েছিলেন আমি যে কথাটি বলেছিলাম? আচ্ছা, আমি আবার একটু বলছি, কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি কি কি। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, স্পেশালিটি অর্জন, কম্পিউটারের দক্ষতা অর্জন, টেকনিক্যাল দক্ষতা, স্বাতন্ত্র অবস্থান কিংবা নিজেকে আপডেট রাখা, এসব বিষয়ে তো থাকছেই, কিন্তু তারপরেও কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি একটি কিন্তু আমাদের যারা স্টুডেন্ট রয়েছে কিংবা কর্মক্ষেত্রেও যারা প্রবেশ করেছে বা করতে যাচ্ছে তাদের মাঝে কিন্তু এই প্রশ্নটি ঘুরপাক খায়। আপনি যদি একটু তাত্ত্বিক ভাবে এর ব্যাখ্যাটি দেন। ধন্যবাদ। আসলে আমি নিজামুদ্দিন আকন স্যারকে প্রথম প্রশ্ন করবেন এটাই ভেবেছিলাম। সমস্যা নেই, আমাকে দিয়ে শুরু করবেন। আমি যেটা করতে চাই, দরজাটা ক্লোজ করে দাও। আমি যেটা বলতে চাই আপনাকে সেটা হলো যে আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন যাকে ধরা হয় এপিজে আব্দুল কালাম। উনি ওনার উইংস অফ ফায়ার যে বইটা, আত্মজীবনীমূলক বই, এই বইয়ে একটা চমৎকার কথা বলেছেন। কথাটা কি? একজন শিক্ষিত মানুষ অন্যকে চিনতে পারে। মানে ইফ while you are learned or educated,
অর্থাৎ একজন শিক্ষিত লোক সে অন্যকে চিনতে পারবে, একজন জ্ঞানী লোক সে নিজেকে চিনতে পারবে। এখন কর্মক্ষেত্রের প্রিলিমিনারি বা বাহ্যিক রিকোয়ারমেন্ট যদি আমি বলি আপনাকে, সেটা আপনি যে কটা বলেছেন যে একজন মানুষের প্রেজেন্টেশন স্কিল, কম্পিউটার স্কিল, ইংলিশ প্রফিসিয়েন্সি, ইন্টারপার্সোনাল স্কিল থাকলে এবং যে প্রফেশন, ওই প্রফেশনের বেসিক নলেজ থাকলে সে পারফেক্ট। এটা হলো কাজ চালিয়ে নেওয়ার মতো। স্যারের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জনাব নিজামুদ্দিন আকন, আপনি যদি, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এবং স্যার যেগুলো নিয়ে আলোচনা করছিলেন, আমাদের মাঝে স্যার সংযুক্ত হয়েছেন। হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করেন। নেটে খুব ট্রাবল। যেটা বলছিলাম যে আপনি যে কটা স্কিলের কথা বলেছিলেন, এই স্কিলগুলো হলো প্রয়োজন কাজ চালিয়ে নেওয়ার জন্য। স্যার বেসিক্যালি ফর গেটিং এ জব একজন মানুষের আপনার এই কয়েকটা গুণ লাগবে। কিন্তু আপনাকে বুঝতে হবে বরিশাল থেকে লঞ্চ ঢাকায় আসবে, এটা হলো যে কোনো মাস্টারই লঞ্চ চালাতে পারবে যদি আবহাওয়াটা সুন্দর থাকে। এখন আবহাওয়া খারাপ হয়ে গেলে তখন ওই মাস্টারের কি গুণাগুণ দরকার, সেটাকে হলো নিজেকে জানা, সেটা হলো জ্ঞানের প্রয়োজন। আর এই জ্ঞান হলো নিজেকে জানা, আর নিজেকে জানার যে কোয়ালিটি প্রয়োজন, আমি সেটা নিয়ে একটু কথা বলবো যদি এলাও করি। অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা, নিজেকে জানা বলতে, এটা সক্রেটিসও বলেছেন যে নো দাইসেলফ, নিজেকে জানো। তার মানে কি, আমরা নিজেকে জানা বলতে যদি আমি জিয়ালি, আমার মাথায় চুল কম, নিজাম স্যারের স্মার্ট লুকিং, ইট ডাজন্ট মিন নিজেকে জানা। নিজেকে জানা হলো আমার ভেতরের মানুষটাকে জানা। আমার ভেতরের মানুষটা কিরকম জানা, অর্থাৎ আমার ভেতরের যে আত্মিক সক্ষমতা, আমার ভেতরের যে কর্মক্ষমতা, আমার যে মেন্টাল পাওয়ার, সেটা জানা। ফর এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, মানুষের ফিজিক্যাল শ্রমের মূল্য লিমিটেড। মানুষের ফিজিক্যাল শ্রমের মূল্য লিমিটেড কিরকম? যেমন একজন রিক্সাওয়ালা দিনে কামাবে 500 টাকা, একজন ট্যাক্সি ড্রাইভার বা বাস ড্রাইভার কামাবে 2000 টাকা, আর একজন ধরেন আরেকজন এরকম শারীরিক শ্রম কর্মক্ষম মানুষ কামাবে ম্যাক্সিমাম 3000 টাকা। ইয়েস অর নো? কিন্তু একজন মানুষ যখন নিজের সক্ষমতাকে জানবে, একজন মানুষ যখন নিজের ভেতরের কোয়ালিটিকে আবিষ্কার করবে, তখন তার পার ডে ইনকাম হবে 5 থেকে 6 কোটি টাকা। আপনি বলতে পারবেন স্যার এমন কি কেউ আছে? হ্যাঁ আছে। এটা গুগলের যে সিইও সুন্দর পিচাই, উনি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার, তামিলনাড়ুতে ওনার বাড়ি ছিল। ওনার বাবা ছিল অর্ডিনারি ইঞ্জিনিয়ার। উনি এই মে মাসে 9 তারিখে একটা স্পিচ দিতে গিয়ে বলেছেন স্টুডেন্টদের মাঝে যে আমি যখন ইন্ডিয়া থেকে আমেরিকায় আসি স্ট্যানফোর্ডে পড়তে, তখন আমার বাবার সারা বছরের ইনকাম দিয়ে আমার বিমান ভাড়া দিয়েছিল। তার মানে অর্ডিনারি ফ্যামিলি থেকে সুন্দর পিচাই স্ট্যানফোর্ডে গেল, তার বাবা আমাদের মতো ফ্যামিলি, ইঞ্জিনিয়ার, খুব মিডল ক্লাস। সেই সুন্দর পিচার যদি পার ডে ইনকাম হয় 6 কোটি, অ্যারাউন্ড 6 কোটি টাকা, এটা হলো আপনার মেন্টাল কোয়ালিটির ইনকাম, এটা ফিজিক্যাল শ্রমের ইনকাম না। তাহলে জ্ঞান মানে নিজেকে চেনা হলো নিজের ভেতরের সক্ষমতাকে জানা। যেমন একজন সেলসম্যান ইনকাম করে মাসে 15 থেকে 20,000 টাকা। আমাদের নিজামুদ্দিন আকন্দ স্যারও সেলসম্যান, উনি বড় সেলসম্যান, উনি কামাই করেন অনেক বড় ডিজিটের। কারণ কি? কারণ উনি মেন্টাল শ্রমটা দেন। তো একজন মানুষকে আসলে মেন্টাল শ্রম দিতে হবে, আর এই মেন্টাল শ্রমের জন্য যে কোয়ালিটি, সেটা অ্যাচিভ করতে হবে। সেটা কিভাবে করা যায় সেটা আমি পরের স্লটে বলবো, প্লিজ স্যারকে দেন। জি আচ্ছা, আপনি যদি নিজামুদ্দিন আকন, যে হচ্ছে স্যার যে কথাগুলো বললেন, আসলে যে তাত্ত্বিক বিষয়ে যে আমরা একটু স্যারের কাছে জানতে চেয়েছিলাম যে কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি আসলে কি, সেটি হচ্ছে স্যার একটু বলার চেষ্টা করেছেন। কিন্তু আপনি হচ্ছে গিয়ে একেবারে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি রয়েছেন, এবং আপনি কিন্তু হচ্ছে গিয়ে যে একটি সাফল্যের চূড়ায় রয়েছেন আপনার। তো সেই জায়গাটি থেকে যদি আপনি আসলে সাফল্যের চাবিকাঠি কি, সেটিকে যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ শুভকে, ধন্যবাদ বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের যারা দর্শক আছে সম্মানিত, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় প্রিয় স্যারকে, জেআরডি স্যারকে।
এবং যারা অডিয়েন্স আছেন, যারা এই প্রোগ্রাম দেখছেন, সবার প্রতি রইল ভালোবাসা, শুভেচ্ছা। তো আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলাপ হচ্ছে। তো কিছুক্ষণ আগে যেটা কর্মক্ষেত্রে সাফল্যের কথা বলা হয়েছে, তো প্রথম যে বিষয়টা আমরা দেখি যে প্রফেশনালি যখন লোকজন আসে একটা কর্পোরেট এনভায়রনমেন্টে জব করতে আসে, সে চায় নিজেকে ভালো জায়গায় নিতে বা সাফল্যের চূড়ায় পৌঁছতে, কিন্তু আমরা দেখি কিছু লোক পৌঁছতে পারে, আবার কিছু লোক পৌঁছতে পারে না। আমরা এরকম দেখেছি যে কর্পোরেট লেভেলে একটা লোক প্রচুর মেরিটিয়াস, তার ডিগ্রি অনেক ভালো, তার সিজিপি অনেক ভালো, কিন্তু কর্পোরেটে এসে সে খুব একটা ভালো করতে পারছে না। আবার কিছু লোককে দেখছি যার সিজিপিএ খুব ভালো না, মোটামুটি সিজিপিএ, বাট সে কর্পোরেটে খুব ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু পার্সনস? অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ান, যে আমি বলবো একেবারে কর্পোরেট লাইফের ফার্স্ট থিং হচ্ছে অ্যাটিটিউড। আমরা কর্পোরেটে কে ভালো করবে, কে খারাপ করবে, এটা ডিপেন্ড করে হিজ অর হার অ্যাটিটিউড। তার অ্যাটিটিউডটা কিরকম হবে, কারণ অ্যাটিটিউডের উপর এভরিথিং ডিপেন্ড করে। একটা সার্ভেতে, হার্ভার্ড বিজনেস স্কুল একটা সার্ভে করেছে, সেই সার্ভেতে দেখা গেছে যে আমাদের জীবনের এই যে আমাদের এডুকেশন, আমাদের ডিগ্রি, আমাদের পড়াশোনা, আমাদের ইউনিভার্সিটি লাইফ, সবকিছু রেজাল্ট, কর্পোরেট লাইফে এর ভ্যালু ক্যারি করে অনলি 15%, যেটা নিয়ে আমরা সারা জীবন এত ইনভেস্ট করেছি, ভালো ইউনিভার্সিটিতে পড়েছি, ভালো স্কুলে পড়েছি, ভালো কলেজে পড়েছি, বাট এটার ভ্যালু দিচ্ছে মাত্র %। আর 85% ভ্যালু দেওয়া হচ্ছে অনলি অ্যাটিটিউড। সুতরাং অ্যাটিটিউডগত ভাবে যে যত পজিটিভ, যে যত ইনফ্লুয়েন্সিয়াল, সে কিন্তু কর্পোরেট লেভেলে ঠিক তত ভালো করে। একেবারে প্রুফ কথা, যেটা হার্ভার্ড বিজনেস স্কুল সার্ভে করেছে, অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা আসলে কিভাবে গড়ে ওঠে? অ্যাটিটিউডটা তিনটা বিষয়ের উপর গড়ে ওঠে। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এই তিনটার উপর বেস করে একটা মানুষের অ্যাটিটিউড গড়ে ওঠে। তো এই 3E, এই 3E কম্বিনেশনে হয় অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডটা অনেকটা সমুদ্রের ভিতরে আইসবার্গের মতো। আইসবার্গ আমরা কি দেখতে পাই উপরে একটা ছোট অংশ, কিন্তু এর নিচে হচ্ছে 85%, যেটা দেখা যায় না। অ্যাটিটিউডটাও এরকম, যেটা আমরা 85% বলছি সেটা কিন্তু দেখা যায় না। আমরা বেসিক্যালি কি দেখি? আমরা দেখি তার এডুকেশন, তার অন্যান্য, যেটা 15%। অ্যাটিটিউডটা তিনটা উপায়ে গঠিত হয়। এক নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট। মনে করেন দুটো ছেলে, আমি দুটো ছেলেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। একটা ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, আর একটা ছেলে লোকাল প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। এখন তার এই যে এডুকেশন, এই এডুকেশনের কারণে এই দুইটা ছেলে একই ক্লাসে পড়া সত্ত্বেও তাদের দুইজনের ডিফারেন্ট দুইটা অ্যাটিটিউড গ্রো হবে। যে ইংলিশ মিডিয়ামে পড়বে তার একটু কিন্তু অ্যাফ্লুয়েন্ট অ্যাটিটিউড গ্রো হবে, সে একটু যে সে অ্যাফ্লুয়েন্ট ক্লাসের লোকজনের সাথে মিশে, তার অ্যাটিটিউডটা কিন্তু ওইভাবে হবে। আবার যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তার অ্যাটিটিউডটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, সে কিন্তু এই এনভায়রনমেন্টটা পায়নি। আবার দেখা যায় একটা ফ্যামিলিতে, এবার আসি এনভায়রনমেন্ট, একটা ফ্যামিলিতে দেখা যায় তার ছেলের বিহেভ খুব ভালো, তার মায়ের বিহেভ খুব ভালো, ওই ফ্যামিলির সবার আচরণ খুব ভালো। আবার আরেকটা ফ্যামিলিতে দেখা যায় তার ছেলের বিহেভ খুব খারাপ, তার আচরণ খুব খারাপ, দেখা যায় তার মা এবং তার বাবার আচরণ খারাপ। এখন দেখেন দুইটা ফ্যামিলিতে দুই ধরনের অ্যাটিটিউড গ্রো হয়েছে। ঠিক একইভাবে আমি এডুকেশন বললাম, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা লোক ভালো বসের আন্ডারে পড়লো, ভালো বসের আন্ডারে যখন সে পড়ে, একটা অ্যাভারেজ এমপ্লয়ি, সে কিন্তু হাইয়েস্ট লেভেল এফিসিয়েন্সি তার গ্রো হয়, কারণ ওই বস তাকে প্রমোট করে, ওই বস তাকে অনেক কিছু শিখায়, এবং তার কাছে মনে হয় কর্পোরেট জগৎটা খুব মধুময় এবং খুব সুন্দর, শাইনি মনে হয়। আবার আরেকটা এমপ্লয়ি
তার বস এত খারাপ, এত বাজে এক্সপিরিয়েন্স তার, ওই এক্সপিরিয়েন্স থেকে তার মনে হয় সে আর কোনোদিন কর্পোরেটে জব করবে না। সে সব চাকরি চুকরি রেখে সে নিজে ব্যবসা শুরু করবে। কেন? ডিউ টু দ্যাট রিজন, বিহাইন্ড দ্য সেন্স ইজ অ্যাটিটিউড। তার অ্যাটিটিউড, তার এক্সপিরিয়েন্স থেকে ভালো একজন বসের আন্ডারে হয়েছে, দ্যাটস ওয়াই তার পারফরমেন্স ভালো। সে অ্যাভারেজ এমপ্লয়ি বাট এক্সিলেন্ট লেভেলে পারফর্ম করছে। আবার একটা ভালো এমপ্লয়ি যার বস খুব খারাপ বিহেভ করছে, তার পারফরমেন্স খুব খারাপ ছিল, কিন্তু সে যখন খারাপ বসের আন্ডারে করেছে তাকে এত নেগেটিভ রিমার্ক করা হয়েছে, তার অ্যাটিটিউডটা একেবারে বিলো লেভেলে চলে গিয়েছে, কিন্তু তার কিন্তু এক্সেল লেভেলে পারফর্ম করার কথা ছিল। সুতরাং আমার মতে কর্পোরেট ওয়ার্ল্ডে ভালো করতে হলে সবচাইতে যে ইম্পর্টেন্ট বিষয় যেটাকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা তিনটা ওয়েতে আমি অলরেডি বলে দিয়েছি। একটা হচ্ছে তার এনভায়রনমেন্ট, একটা হচ্ছে এডুকেশন, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এই তিনটা যার পজিটিভ থাকবে, যার ফেভারে থাকবে, সে খুব ভালো করবে। তার রেজাল্ট যাই হোক, তার এডুকেশন যাই হোক, সে খুবই ভালো করবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ছোট উদাহরণ। আমি বলবো যে শুভ একটা বরিশালের ছেলে। শুভর এই জায়গায় ডিবেটে যে পরিমাণ ভালো করছে বা যাই করছে, সেটা কিন্তু তার অ্যাটিটিউডগত ভাবে গ্রো হয়েছে। সে ছোটবেলা থেকে ট্রাই করেছে। আমরা দেখতাম ছোটবেলায় শুধু প্রচুর ডিবেট নিয়ে কাজ করতে 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 সে এখন কিন্তু বরিশালে খুব ভালো জায়গায় লিড দিচ্ছে। কেন? তার সাথে প্যারালালি যে ফ্রেন্ড তারা হয়তো পারেনি। কেন পারেনি? সে ওই জায়গাটাতে ভালো করেছে। আবার আমি যদি স্যারের উদাহরণ দেই, দেখা গেছে অনেক টিচার আছে তারা হয়তো ডিপার্টমেন্টের হেড হয়নি, বাট আমাদের জিয়ালি স্যার কিন্তু একটা ডিপার্টমেন্টের হেড হয়েছে, একটা ইউনিভার্সিটির একটা প্রাইম পজিশনে আছে। সুতরাং সে কিন্তু তার অ্যাটিটিউডগত ভাবে সে সেটা প্রুভ করতে পেরেছে। যেমন সে একদিন বলতেছিল যে তার চেয়ারম্যান বলেন বা তার ম্যানেজিং ডিরেক্টর সবাই তাকে পছন্দ করে, লাইক করে। কেন? সে হয়তো এমন কিছু আউটপুট দিয়েছে, তার অ্যাটিটিউডগত এমন কিছু শো হয়েছে যেটার মাধ্যমে কিন্তু তার সবাই তাকে লাইক করে, পছন্দ করে। সুতরাং আমার মনে হয় কর্পোরেট লাইফে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা আমি যদি বলি, কর্পোরেটে যদি সকল পারফরমেন্স 0 0 0 0 হয়, শুধু যদি অ্যাটিটিউডটা 1 ধরা হয়, তাহলে কিন্তু আপনার এটা ভ্যালু পাবে। আর অ্যাটিটিউড যদি 0 থাকে, তাহলে আপনার ডানের যতই সংখ্যা আসুক, এটা কিন্তু কখনো ইউনিক ডিজিটে পরিণত হবে না। এটা আমার পার্সোনাল থিঙ্কিং। আচ্ছা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন, কিন্তু আপনাদের মতো প্রতিকৃত আলোচকদের কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আমাদের শুধু বিতার্কিক নয়, আসলে হচ্ছে কি যে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু একটি সিদ্ধান্তহীনতায় ভোগে, যে আসলে তাদের চোখে রঙিন স্বপ্ন থাকে শুরুর দিকটা, যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন হচ্ছে কি যে তারা সেই স্বপ্নে আরো বেশি বিভোর থাকে, রঙিন স্বপ্নে। যখন সে একেবারে শেষ বর্ষে থাকে কিংবা পড়াশোনার শেষ লগ্নে থাকে, তখন সে একটি চাপ অনুভব করে আসলে সে কি করবে, প্রাইভেট জব করবে নাকি সরকারি জব করবে নাকি সে উদ্যোক্তা হবে, এবং হচ্ছে কি যে এবং তার যে পোটেনশিয়ালিটি আছে সেটিকে কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে তার সে রাইট ট্র্যাকে যাওয়ার চিন্তাটি কি করবে এবং তার জন্য উপযুক্ত পরামর্শটি কি থাকবে, আমি একটু প্রফেসর জে আলী স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। চমৎকার। নিজামুদ্দিন আকন্দ স্যার যে বিষয়টা বলেছেন অ্যাটিটিউডের কথা, চমৎকার হয়ে বলেছেন। আসলে এটা অ্যাটিটিউডের যে স্পেলিংটা, এটা দিয়ে অনেক ইকুয়েশন আছে, সেখানে এটা 100 আসে। শুভ, আপনি যে প্রশ্নটা করেছেন, মূলত আপনাকে বুঝতে হবে যে বরিশাল থেকে আপনি ঢাকায় এসে ঢাকার ডিসিশন নিলে আপনার জন্য সমস্যা হবে। বরিশাল থেকে ডিসিশন নিতে হবে সদরঘাটে নেমে আপনি কোথায় যাবেন। আমাদের দুঃখজনক হলো সত্য, বেশিরভাগ ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তারা জমিদার হয়ে যায়। তার ফ্যামিলি যাই থাক, তার পরিবার যাই থাক, তার বাবা যাই করুক, তার ভাই যাই করুক, সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, এটা হলো 80% ছাত্রের কথা বলছি, আর 20% ছাত্র বুঝদার। আমি 80% নিয়ে বলছি। দুঃখজনক হলো সত্য, সে বৃষ্টির দিন ক্যাম্পাসে আসতে পারে না বৃষ্টির কারণে, রৌদ্রের দিন তার রৌদ্র বেশি লাগে, তার শীতের দিনে ঘুম ভাঙে না, কিন্তু সে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে ঠিকই সারাদিন ব্যয় করে, টিউটোরিয়াল মিস করে। তো আমি এই জন্য এটা আপনাকে বলছি
যে এই যে ফুটেনি মারে আমাদের ছাত্ররা ছাত্র জীবনে, এটার কারণে 80% মধ্যে 99% ছাত্র পড়াশোনা শেষ করার আগে শেষ সময়ে ফোর্থ ইয়ারে গিয়ে চাপের মধ্যে পড়ে। ভেরি সিম্পল, একজন ছাত্র যদি ছাত্রের যে কর্তব্য সেটা মাত্র 6 মাস করে, মানে 6 মাস যদি সে থিঙ্কফুলি চিন্তা করে পড়াশোনার টেবিলে বসে 2 ঘন্টা করে, আপনি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি জানেন যে আপনার পরিবারের ছাত্র আছে, আপনি তাদেরও দেখছেন। কোন ছাত্র কি বর্তমান সময়ে প্রতিদিন 2 ঘন্টা টেবিলে বসে তার বই পুস্তক নিয়ে? আমার মনে হয় না। যদি কেউ বসে, আমি আলহামদুলিল্লাহ বলবো, আই উইল স্যালুট হিম। এখন প্রশ্ন হলো যে ক্যারিয়ারের পথটা অনেক লম্বা। একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টারে সিদ্ধান্ত নিতে হবে সে কোথায় যেতে চায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তার জব সিলেকশন জরুরি না, তার মেটালটাকে ধারালো বানানো জরুরি। অর্থাৎ আপনার যে যে লোহা দিয়ে অস্ত্রটা বানাবো, সে লোহাটা মেটালটা যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, তাহলে ছুরি কাঁচি দা পাচন খুন্তা কোঠার যাই বানান সেটা গাছ কাটা যাবে, গরু ছোলা যাবে। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে প্রশ্নটা হলো যে আমি আমার দায়িত্বের জায়গায়, আমি যে ছাত্র হিসেবে বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছি, ছাত্র হিসেবে আমি সবাইকে পরিচয় দিচ্ছি, ছাত্র হিসেবে 4-5টি বছর আমি ব্যয় করছি, এই 4-5 বছরের মধ্যে আমি ছাত্রত্বের দায়িত্বটুকু কতটুকু পালন করলাম। যদি কেউ 1 বছরও পালন করে, তাকে জব মার্কেটে গিয়ে বা যাওয়ার আগে কোনো চাপ অনুভব করতে হবে না। আমি আর একটা মিনিট বলি। একজন উদ্যোক্তা, একজন সেলসের বস, একজন উদ্যোক্তা এবং নিজেই কোম্পানি চালায়, সে একজন এমপ্লয়ি খুঁজতেছিল। তো অনেকের কাছেই গিয়েছে, লাস্টে একজন ইন্টারভিউ দিতে আসছে, সে বলছে স্যার আমি গাধার মতো পরিশ্রম করি, পাগলের মতো খাটাখাটি করতে পারি স্যার, আমার একটু বদ অভ্যাস, ঝড় তুফান আসলে আমি কিন্তু ঘুমাবো, আমি ঘুমাই, এটা আমার একটু ব্যাড হ্যাবিট। উদ্যোক্তা যেহেতু ভালো কোনো লোকজন পায়নি, অগত্যা এই লোকটাকে নিয়েছে। হঠাৎ করে এরকম আষাঢ় শ্রাবণ মাস, কাজ করতে গিয়ে কাজ করছে, উদ্যোক্তা তার নিজের কাজে ব্যস্ত, বিশাল আকাশে অন্ধকার, বিশাল ঝড়, দৌড়ে গিয়ে দেখে তার ওই এমপ্লয়ি ঘুমাচ্ছে। কিরে বেটা ঘুমাইতেছিস তুই? জুকে টেনে তুলছে, কি ব্যাপার? বলে ভাই আমি তো স্যার আপনাকে আগেই বলেছিলাম আমি ঝড় তুফান আসলে ঘুমাবো। ঠিক আছে তুই ঘুমা, সম্পদ তোর না, ব্যবসা তোর না, ঠিক আছে আমি মাঠে যাই। সে তার কাজে চলে গেছে, গিয়ে দেখে যে ওই এমপ্লয়ির যে দায়িত্ব ছিল, সে তারটা ওই ঝড়ের আবহাওয়া খারাপ দেখেই সবটুকু কাজ সেরে সে এসে ঘুমাচ্ছে। আমি এটা মিন করতে চাচ্ছি যে একজন ছাত্র 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি স্টাডি না করে, তার চাপ শুধু শেষ বর্ষে না, আজীবন চাপ থাকবে এবং চাপ শুধু বাড়তেই থাকবে, এটা শেষ হবে না। প্লিজ। জি, নিজামুদ্দিন এখন স্যার খুব চমৎকার ভাবে বলেছেন, আসলে আমাদের পড়াশোনা করার বিকল্প নেই, আসলে পড়াশোনা তো করতেই হবে। কিন্তু আমি যে বললাম যে ছাত্র জীবনে সবাই হচ্ছে একটি সিদ্ধান্তহীনতায় ভোগে যে সে কোন দিকটাতে যাবে, এবং হচ্ছে যে সবাইকে দেখা যাচ্ছে যে একটা সময় দেখা যাচ্ছে সবাই শুধু কোচিং সেন্টারে দৌড়াচ্ছে, সবাই হচ্ছে সেই সরকারি চাকরি নামক সোনার হরিণের পিছনে দৌড়াচ্ছে। খুব কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে প্রাইভেট চাকরিতে দিকে ঝুঁকছে, কেউ বা হচ্ছে উদ্যোক্তার দিকে ঝুঁকছে একেবারে। আবার হচ্ছে যারা চাকরি পাচ্ছেও তারা কিন্তু সবাই সরকারি চাকরিতে কিন্তু রাইট ট্র্যাকে যেতে পারছে না। পড়াশোনা করছে, আপনার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ সে জব করছে ব্যাংকিং সেক্টরে পরীক্ষার মাধ্যমে। আবার হচ্ছে কেউ পড়াশোনা করছে কেমিস্ট্রিতে, সে হচ্ছে চাকরি করছে সেলসে। তো এই যে বিষয়গুলো তখন চলে আসে, এরপর হচ্ছে যখন শেষ ভরসা হিসেবে সে সিদ্ধান্তহীনতায় ভুগে একেবারে কোথাও না পেয়ে শেষে সে উদ্যোক্তা, কিন্তু একেবারে সেই এন্ট্রি লেভেলের একটি মানে স্কিল বিহীন মানে অবস্থাতে সে একটা চাকরিতে ঢোকে এবং সে সর্বদাই কর্মজীবনে হতাশায় থাকে। তাদের জন্য হচ্ছে যে আপনার টিপস কি থাকবে? এটা কি আমি অ্যান্সার দিব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা শুভ, আমি তোমাকে একটা এক্সাম্পল দেই শুভ। আমরা যখন ছোট, আমাদের যারা প্যারেন্টস, তারা সবসময় আমাদেরকে একটা কথা বলেছে, তুমি পড়াশোনা করে বড় হয়ে ভালো চাকরি করবে। 1 নম্বর। 2 নম্বর, আমরা যখন এইম ইন লাইফ করেছি, আমরা অলওয়েজ এইম ইন লাইফ করেছি আই ওয়ান্ট বি দ্য ডক্টর। তো দুইটা বিষয়, আমাদের বাংলাদেশে যদি ধরো তোমার যতগুলো ইউনিভার্সিটি আছে, যদি ধরো তোমার পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টোটাল মনে করো পাবলিক আছে 39টা, তারপর ইন্টারন্যাশনাল আছে 3টা, বাকি প্রায় 67টির বা 62টির মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। টোটাল তোমার যদি ধরি 100 প্লাস ইউনিভার্সিটি আছে, এই জায়গা থেকে প্রতি বছর তোমার 7 লক্ষ লোক বের হচ্ছে, মানে স্টুডেন্ট বের হচ্ছে। আর তুমি যদি গভর্নমেন্টেরটা ধরো, গভর্নমেন্টের টোটাল কোটা, তুমি বিসিএস থেকে শুরু করে তুমি যদি কোটা ধরো 3.5 থেকে 4,000, তো এই যে 3,500 থেকে 4,000, এটা হচ্ছে 7 লক্ষর কত পার্সেন্ট? শুধু 7 লক্ষর কিন্তু 1% না, 0.5% বা সামথিং লাইক দ্যাট। তো এখন আর আমাদের যারা গার্জিয়ান আছে তারা বলে সরকারি চাকরির জন্য ট্রাই করার জন্য। এবার আসি আমাদের জীবনের লক্ষ্য। আমাদের কোনো গার্জিয়ান শুভ কি বলেছে কখনো যে তুমি বড় হয়ে একজন বিজনেসম্যান হবা, তুমি বড় হয়ে একজন এন্টারপ্রেনার হবা? এটা কোনো প্যারেন্টস বলেনি। বা আমাদের কোনো প্যারেন্টসরা কি বলেছে তুমি বড় হয়ে সাকিব আল হাসান হবা, তুমি বড় হয়ে মাশরাফি বিন মুর্তজা হবা? এটা হয়তো এখন বলতে পারে, বাট আমি প্রিভিয়াস সিচুয়েশনে বলছি। সো আমাদের একেবারে ভেরি বিগিনিং অফ মাই লাইফ, I heard from my parents that I would be the doctor, or আমি অন্য কিছু হব, আমি চাকরিজীবী হব, I will be the service holder. That's why আমাদের ডোপামিন নামক একটা হরমোন আছে আমাদের ব্রেইনে, সেই হরমোনটা অলওয়েজ সিগন্যাল দিচ্ছে আমি একজন সার্ভিস হোল্ডার হব। অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি গোজ টু গভর্নমেন্ট জব, ফার্স্ট প্রায়োরিটি আমার যাবে গভর্নমেন্ট জবে। যদি না হই তাহলে আমার হয় ডাক্তার হতে হবে, না হয় ইঞ্জিনিয়ার হতে হবে। এবার আমি আসি, এই 7 লক্ষ থেকে মনে করো 0.5% গভর্নমেন্টে চলে গেল, বাকি যারা স্টুডেন্ট আছে তারা কোথায় যাবে? তাদের সকলের প্রিপারেশন ছিল বিসিএস নিয়ে, তারা পুরা মানে চাকরি বাজারে আসার আগে তারা পুরো প্রিপারেশন নিয়েছে বিসিএস নিয়ে। এখন আমি আসি বিসিএস এর প্রিপারেশন। বিসিএস এর প্রিপারেশনটা হচ্ছে অনেকটা ইথিওপিয়ার রাজধানী কোথায় বা নলেজ বেসড, মানে তোমার হচ্ছে একটা বিষয় তুমি পড়বা, পড়াশোনা করে সেটার একটা পরীক্ষা দেবা, সে জায়গা থেকে তুমি উত্তীর্ণ হবা। কারণ বিসিএস এ কারা ঢুকে? বিসিএস এ বেসিক্যালি যারা গভর্নমেন্টে জব করবে তারা ঢুকবে। আর বিসিএস এ যখন গভর্নমেন্টে জবে ঢুকবে, গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে 30 বছর বসে তাকে ট্রেন আপ করবে, তার পিছনে টাকা ইনভেস্ট করবে, তাকে গড়ে তুলবে। এবার আসি প্রাইভেট জব। এখন কারো কিন্তু ডিসাইড করা ছিল না সে গভর্নমেন্ট জবের বাইরে যাবে, কারো কিন্তু ডিসাইড করা ছিল না সে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের বাইরে যাবে। কিন্তু গভর্নমেন্ট জব টোটাল আমি ডাক্তার ইঞ্জিনিয়ার সহ ধরলাম যে তোমার 3,000-এর বেশি নেই। এবার আসি, আমরা দেখি 6,97,000 স্টুডেন্টের কি দশা। 6,97,000 স্টুডেন্ট, তখন কোনো প্রিপারেশন থাকে না। কারণ সে যখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছে সে কিন্তু সেই গতানুগতিক পড়াশোনা করেছে, হয়তো 7/8 এর অঙ্ক অথবা ইথিওপিয়ার রাজধানী, কিছু মুখস্থ জিনিস যেগুলো আমরাও দেখেছি। বিসিএস এর স্টাইলটাই এরকম। আমি বিসিএস কে ছোট করছি না বা ব্লেম দিচ্ছি না, এটা আমাদের এডুকেশনাল সিস্টেম। তো ও তখন এই পড়াশোনা দিয়ে প্রাইভেট জবে এসে সে আসলে টিকতে পারছে না। কেন? একটা মাল্টিন্যাশনাল, আমরা যখন একটা মাল্টিন্যাশনালে ইন্টারভিউ দিয়েছি, আমাদের 3টা ইন্টারভিউ হয়েছিল। একটা হচ্ছিল প্রাইমারি ইন্টারভিউ, একটা হচ্ছে সেকেন্ড ইন্টারভিউ, আবার একটা হচ্ছে থার্ড ইন্টারভিউ। 3টা ইন্টারভিউ যদি কেউ দিতে পারে সে তখন এই জায়গায় এন্ট্রি করে। এর ভিতরে আমাদের একটা সাইকোলজিক্যাল ইন্টারভিউ ছিল। সুতরাং তুমি বোঝো যে শুভ প্রাইভেটে কত টাফ। কেন? একটা এমএনসি তে তুমি যখন ঢুকবা, একটা এমএনসি, আমরা যখন বাংলাদেশে জব করি, একটা এমএনসি তে ঢোকার আগে সে চিন্তা করে যে একটা ছেলেকে আমি 50,000 60,000 স্টার্টিং এর বেতন দিব, তার কাছ থেকে আমার সেরকম আউটপুট নিতে হবে। এখন এমএনসির কোঠা কতটুকু?
এমএনসি কোটা যদি আমি আবার ধরি, ধরো যে টোটাল জবের আবার 5% আমি চলে গেলাম, যে 5% হয়তো এমএনসি তে যাবে। বাকি ম্যাক্সিমাম স্টুডেন্ট তার লাইফের গোলটা ঠিক মতো নির্ধারণ করতে পারে না। 99% স্টুডেন্ট তার লাইফের গোলটা সেট করতে পারে না। এবার আসে আমার লাইফের ডিসিশন। আমার লাইফে আমি যখন 9-এ পড়ি, বেসিক্যালি আমাদের 9-এ তো 9 থেকে আসলে স্যার আপনি তো জানেন যে 9 থেকে আসলে আমাদের সায়েন্স, আর্টস বা কমার্স নেওয়া হয়। তো আমার ফ্যামিলি বললো আমাকে সায়েন্স নেওয়ার জন্য। তো আমি একদিন ইলেকট্রিক ম্যাথ করলাম, আমি একদিন করেই বুঝছি আমাকে দিয়ে হবে না। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, তো আমার ফ্যামিলির ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। তা আমি এই অঙ্ক টঙ্ক দেখে আমি আর করলাম না, আমি আর্টস নিলাম। আমি কিন্তু শুভ সেই থেকে আমার জীবনের লক্ষ্য আমি স্থির করেছি। দেখো আমি কিভাবে লক্ষ্য স্থির করেছি। আমার লক্ষ্য ছিল আমি জীবনে সরকারি চাকরি করবো না, কারণ সরকারি চাকরি করলে যেহেতু ঘুষ খেতে হবে বা ঘুষ দিয়ে ঢুকতে হবে, আমি এই জায়গায় যাবো না, হারাম উপায়ে উপার্জন করবো না। তাহলে কি আমি মাল্টি ন্যাশনালে জব করবো। যদি মাল্টি ন্যাশনালে জব করতে হয় তাহলে আমার কিসে করতে হবে, কমার্সে করতে হবে। এই আমি কি করলাম, আমাদের সময় কমার্স ছিল না, আমি কিন্তু কি করলাম, অ্যাকাউন্টিং নিলাম। অ্যাকাউন্টিং নিয়ে আমি কি করলাম, কমার্সে পড়লাম। কমার্সে পড়ার পর আমার টার্গেট হলো আমি বিবিএ বা এমবিএ এর উপর করবো। আমার ঢাকা ইউনিভার্সিটি বিবিএ তে হলো, শাহজালালে হলো। তখন আমাদের সকল ফ্রেন্ডরা মিলে আমরা ডিসাইড করলাম শাহজালালে করবো। দেন আমি শাহজালালে কিন্তু বিবিএ তে গেলাম। বিবিএ তে যখন আমি পড়তেছি শুভ, তখন থেকে আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি মাল্টি ন্যাশনালে জব করবো। এটা সেকেন্ড ইয়ার থেকে আমি প্রিপারেশন নিচ্ছি। আমি ব্যাটের খবর নিলাম, আমি ইউনিলিভারের খবর নিলাম, কিভাবে টেস্ট করতে হয়, কিভাবে এক্সামিনেশন গুলো হয়, এগুলো নিয়ে নিয়ে আমি তখন কি করলাম, যখন দিলাম আলহামদুলিল্লাহ আমার একসাথে 2টা জব হয়েছিল। একটা হয়েছিল র্যাঙ্কস মোটরসে, আর একটা হয়েছিল বাংলা লিঙ্কে। যেহেতু বাংলা লিঙ্ক মাল্টিন্যাশনাল ছিল, আমি বাংলা লিঙ্কে ঢুকে যাই। দেখো এখন আমার এই প্রিপারেশনটা হয়েছে কিন্তু ক্লাস 9-এ, বুঝছো, 9-এ থেকে আমি ডিসাইড করেছি, আমি কিন্তু সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পৌঁছেছে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ডিসাইড করে অনার্স পাস করার পরে, যে অনার্স পাস করার কিছুদিন আগে সে সরকারি চাকরি করবে। বাবা মা তাকে শিখিয়েছে যে সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি পেলে সে ভালো। কিন্তু কোনো বাবা মা আমাদের এখনো শেখায়নি যে তুমি জ্যাকমা হবা, তুমি স্টিভ জবস হবা, এন্টারপ্রেনার হবা, তুমি বড় প্লেইং রোল করবা। ব্যবসায় আমরাও কিন্তু হতে পারিনি। এটা হচ্ছে চরম বাস্তবতা। এখন বিষয়টা হচ্ছে, এবার আসি, এই যে যারা 5% চাকরির জন্য 95% স্টুডেন্ট প্রিপারেশন নেয় বিসিএস এর জন্য, এরা জব মার্কেটে এসে এখন খোঁজে তার কি চাকরি দরকার, সে তখন যেটা খুশি সেটাই পায়। যেমন তুমি বলতেছিলে একটা ছেলে রসায়নে পড়ে সে কিন্তু দেখা যাচ্ছে সেলস এর জবে ট্রাই করছে, আবার একটা ছেলে ফিজিক্সে পড়ে সে ট্রাই করতেছে, সে হয়তো কোথাও মার্কেটিং এ জব করবে বা কোথাও অ্যাকাউন্টস জব করবে। দ্যাট মিনস কি আসলে সেটা তার ট্র্যাকের না। কেন? তার কিন্তু তখন একটা চিন্তা আসে আমার একটা জব হলেই হবে। যে এটা হচ্ছে আরো আরেকটা বড় ভুল, আমার একটা জব হলেই হবে। কথার কথা, সে একজন রসায়নবিদ, সে যদি কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢুকে তার জন্য কিন্তু খুব ভালো হয়। কিন্তু সে কোনো জব পাচ্ছে না বিদেশে, সে কি করলো, হঠাৎ করে সেলস জবে ঢুকলো। এখন সেলস জবে ঢুকে সে কোনোভাবেই মন মিলাতে পারছে না, কারণ সে সারা জীবন ল্যাব বেস তার পড়াশোনা করেছে। এখন সেলস জবে যখন আসছে মার্কেটে ধাক্কা লাগছে, মার্কেটে কাজ করতেছে, সে কিন্তু মেন্টালি ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, একটা সময় গিয়ে সে ঝরে পড়ছে, সে আর চাকরিতে সার্ভাইভ করতে পারছে না। সে তখন চিন্তা করতেছে যে আমি ব্যবসা করব। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের শুধু গোল নির্ধারণ থাকার না কারণে সে তখন কি করতেছে, প্রাইভেটে চান্স পাচ্ছে না। কেন? প্রাইভেটে হচ্ছে চাচ্ছে চৌকুশ প্লেয়ার। প্রাইভেটে একটা লোককে 50,000 বেতন দিবে, 1 লাখ বেতন দিবে, সে যদি চৌকুশ প্লেয়ার না হয় প্রাইভেটের মালিকটা কোনোদিন তাকে নিবে না। এই জায়গায় কোনো সিম্পেথির অপশন নাই। সে যদি বলে, আমি দেখছি আমার সাথে অনেকে জব ইন্টারভিউতে বলে যে স্যার আমাকে শিখাই দিলে আমি শিখে কাজ করব, এটা কি কোনো এমডি বা চেয়ারম্যান নিবে তাকে? কখনো নিবে না। সে চায় রেডিমেড প্লেয়ার, যারা এক্সপিরিয়েন্স আছে, যারা চৌকুশ, তাদেরকে সে নিবে। কারণ সে তাকে টাকা দিবে 50,000, তাকে 1 লাখ 2 লাখ, তাহলে সে কেন এই জায়গায় এক্সপেরিমেন্ট করবে? there is no scope for experiment, especially for private job. তার কিন্তু কোনো স্কোপ নেই, তাকে কিন্তু টোটাল প্রিপেয়ার হয়ে প্রাইভেট জবে আসতে হবে। দ্যাটস ওয়াই কি প্রাইভেট জবে ঢোকার জন্য তার যেরকম অ্যাটিটিউড দরকার, যেরকম স্কিল দরকার, সুন্দরভাবে কথা বলা, তার প্রেজেন্টেশন স্কিল, তার কমিউনিকেশন স্কিল, তার লিডারশিপ স্কিল, এগুলো টোটালি কোনো স্টুডেন্টের ভিতর থাকে না, এবং সে বলতেও পারে না এগুলো নিয়ে। দ্যাটস ওয়াই কি হয়, প্রাইভেট জবে সে সার্ভাইভ করতে পারে না। এখন কি হয়, সে ওই জায়গা থেকে আবার সিটকে পড়ে, তখন কেরিয়ার নিয়ে সে সংকিয়ান হয়ে পড়ে যে সে কি করবে কেরিয়ার নিয়ে।
এই জায়গাটাতে প্রাইভেট জবে তাকে অনেক স্কিল গ্রো করে আসতে হবে, সিভিটা লিখতে হবে স্কিল ভাবে সুন্দরভাবে, এই সিভিটা লেখাও তারা জানে না, তাহলে সে কিভাবে হাউ টু হি ডিজায়ার হি উইল গেট দ্য গুড জব। সে সিভি দিয়েছে, আমি দেখেছি সেই তোমার যদি ধরো কি বলে আইডি কার্ডের ছবি না, তার লেটেস্ট ছবি নাই, স্যার আরো ভালো জানে। তারপর যদি তার যদি দেখো তার ক্যারিয়ার অবজেক্টিভস দেয়া, সে একটা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হবে অথচ সে অ্যাপ্লাই করেছে ফিজিশিয়ান হিসেবে, তাহলে কিভাবে মিলবে ক্যারিয়ার অবজেক্টিভস? গুগল থেকে কপি পেস্ট করে সে দিয়েছে। তারপর তার তুমি যদি ইমেল অ্যাড্রেস দেখো brokenheart@gmail.com, যার হার্ট ব্রোকেন তাকে আমি কিভাবে প্রাইভেট জবে চাকরি দেবো, তাকে কিভাবে আমি মূল্যায়ন করবো? এই বিষয়গুলোর জন্য তারা আসলে প্রাইভেটে ভালো করতে পারে না। আর সে যখন ওই সরকারি চাকরি প্রিপারেশন নিয়ে আসে, ওই প্রিপারেশন নিয়ে সে তখন আর কিন্তু কোনো ভালো জব পায়ও না এবং ভালো কিছু করতেও পারে না। একটা সময় সে ক্যারিয়ার থেকে একেবারে টোটালি ছিটকে পড়ে। এর প্রথম কারণ হচ্ছে তার ক্যারিয়ারের গোলটা নির্ধারণ করতে হবে। সে যদি প্রাইভেটে করে তার প্রিপারেশন কিন্তু ভার্সিটি লাইফ থেকে শুরু করতে হবে, প্রত্যেকটা বিষয়ে তার অবশ্যই আমি একটু জুলফিকার আলী স্যারের কাছে যেতে চাই। সেটি হচ্ছে আসলে স্যার আমরা তো হচ্ছে গিয়ে যে আপনাদের কাছ থেকে আসলে আমাদের জব মার্কেটের যে টিপস এর কিছু ধারণা কিংবা হচ্ছে যে আমাদের যে বর্তমান অবস্থা বা আমাদের স্টুডেন্টরা ল্যাকিং গুলো কোথায় সেগুলো নিয়ে একটু আলোকপাত করলেন, কিন্তু একটি বিষয়কে একটু দৃষ্টি দিবেন, সেটি হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে এবং আগামী দিনের যারা হচ্ছে কান্ট্রি তাদের এন্টারপ্রেনিয়র হওয়ার স্বপ্ন দেখাটা কতটা জরুরি? আপনার আমরা যদি ধর্মীয় দিক থেকেও বলি, রিজিকের 90% রয়েছে ব্যবসা আর 10% রয়েছে চাকরিতে। নিজাম স্যার এবং আমরা যেটা করছি 10% নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিলাম, আসলে 90% খোঁজ নিলাম। উদ্যোক্তা হওয়ার জন্য দরকার একজন মানুষের খুবই বড় সাহস, টাকা না। প্রথমে যে ভুলটা আমরা করি আমাদের দেশের বাবা মারা, পরিবেশ সবাই, যে উদ্যোক্তা হতে গেলে বিশাল অঙ্কের টাকা দরকার, টাকার এই যোগ্যতা, টাকার মানে ক্যাপাবিলিটি পরিবারের নাই, এই জন্য উদ্যোক্তা হতে পারছে না, সো উদ্যোক্তা আমাকে দিয়ে হওয়া সম্ভব না। প্রবলেম কিন্তু এটা। তো মূল বিষয়টা হলো যে বর্তমানে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটা নিজামুদ্দিন স্যার যদি বলেন আমি বেশি খুশি হব, ওনার কাছে আমি বিষয়গুলো শুনেছি আরেকটা প্রোগ্রামে। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে একজন ছাত্রের উদ্যোক্তা হওয়াটা সবচেয়ে সহজ, এবং যেখানে নট এ সিঙ্গেল পেনি শুড বি ইনভেস্টেড, একটা পেনি ইনভেস্ট না করেও শুধুমাত্র তার ক্রিয়েটিভিটি দিয়েই সে উদ্যোক্তা হতে পারে। এটা সম্ভব। এটা কিভাবে সম্ভব স্যারের আলোচনা থেকে আমরা শুনবো। আচ্ছা, দ্বিতীয় হলো যে ইন্ডিয়া বা বাংলাদেশে একটা হিন্দুদের একটা আপনার কাজ আছে, তাদেরকে মারোয়ারি বলা হয়। মারোয়ারি ব্যবসা বাণিজ্য করে। এই মারোয়ারির কেউ যদি বিয়ে করতে মানে পাত্র দেখতে যায়, পাত্রী না পাত্র দেখতে যায়, তখন ওই পাত্রীপক্ষের লোকজন জিজ্ঞেস করে যে পাত্র গণেশ উল্টিয়েছে কয়বার। তো যদি বলে যে গণেশ উল্টিয়েছে 3 বার 4 বার, বলে হ্যাঁ, তাহলে মেয়ে দেয়া যায়। অর্থাৎ সে ব্যবসায় ধরা খেয়েছে কয়বার। যদি বলে 3-4 বার ধরা খেয়েছে, তখন পাত্রীপক্ষ চিন্তা করে যে এর কাছে মেয়ে দেয়া যায়। আর আমরা মুসলমান যারা মানে আমরা যারা তারা মনে করি যে যদি লস খেয়ে থাকে 1-2 বার, তার মানে তার জীবনে কিছুই সম্ভব না, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এই যে গার্ডিয়ানদের যে মিসকনসেপশন, যে আমরা একজন ফেইলর থেকে দূরে থাকি, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করি। স্যার যেটা বলেছেন যে আমাদের ফ্যামিলির সবচেয়ে মানে অনুর্বর মস্তিষ্কের ছেলেটা যায় বিজনেস করতে। ট্রু, যায়। আমার ইউনিভার্সিটিরও আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ছাত্রদের মধ্যেও যারা পেছনের বেঞ্চের ছাত্র, তারাই উদ্যোক্তা হয়, কিন্তু তারা কিন্তু আবার ওই উদ্যোক্তা হয়ে ফার্স্ট বয়কে চাকরিও দেয়। এটাও কিন্তু বাস্তব। তার মানে এখানে কিন্তু একটি বাস্তবতাও রয়েছে। আমি যদি একটু আমাদের সামাজিক প্রেক্ষাপটটা যদি একটু বিশ্লেষণ করি, সেটি হচ্ছে এই যে আপনি যে বিয়ের প্রসঙ্গটা আনলেন, যে সেটি হচ্ছে যে ইন্ডিয়া মারোয়ারিরা পাত্র পাত্রী দেখতে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে আসলে যখন হচ্ছে যে একটি পাত্র পাত্রী দেখা হয়, তখন আসলে
পাত্রপক্ষ জানতে চায় যে পাত্র কি করে, যখন হচ্ছে গিয়ে যে উদ্যোক্তা বা ব্যবসা করে কিংবা হচ্ছে গিয়ে যে হ্যাঁ সে হ্যাঁ খামার করেছে, তখন তারা ভরসার জায়গা পায় না। যদি শুনে সে চাকরি করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি শুনে যে সরকারি চাকরি করে এবং সে মাস্টার্স পাশ করে পিয়ন পদে এমএলএসএস বা সে যদি চতুর্থ শ্রেণীর, তাতেও তাদের কোনো আপত্তি থাকে না। এটি কিন্তু একেবারে বাস্তব সত্য কথা। বাস্তব বাস্তব। এখন আমাদেরকে বাবা মাদেরকে তো এই রিয়েলাইজেশন গুলো করতে হবে, কারণ বাবা মারা তো এখন অনেক সচেতন। আপনার গার্ডিয়ানরা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, গার্ডিয়ানরা অনেকেই প্রোগ্রাম দেখছেন, তারা অনেকে এখন সচেতন, ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখেন। এখন বাবা মারা যদি সন্তানদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য ইন্সপায়ার না করে, আমরা শিক্ষকরা যদি ইন্সপায়ার না করি, তাহলে একজন ছাত্রছাত্রী দিক মানে পথের দিশা পাবে কিভাবে বলেন? জি, এটা তো বর্তমান প্রেক্ষাপটে আগের চেয়ে যুগ পাল্টিয়েছে। এখন কেউ চাইলেই ব্যবসা শুরু করতে পারে, ছোটখাটো ব্যবসা। দ্বিতীয়ত হলো ব্যাংক খুবই সহজ শর্তে লোন দেয়, মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজদের। সব মিলিয়ে উদ্যোক্তা হওয়াটা রিস্ক যেরকম আছে, আবার সম্ভাবনার জায়গাটাও পরিপূর্ণভাবে আছে, এটা আমি মনে করি। কিন্তু ঠিক আছে, একটি বিষয়, আপনি তো হচ্ছে গিয়ে যে আপনার যে দীর্ঘ শিক্ষকতা জীবনে আপনি আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেন, সেটি হচ্ছে আসলে আমাদের বাস্তব ভিত্তিক, আসলে আমি যদি বলি পেশা ভিত্তিক পড়াশোনাটা আসলে কতটা দরকার, যে আসলে একেবারে জেনারেল সেই অনার্স মাস্টার্স এর বাইরে বের হয়ে আসলে যেটি একেবারে পেশা ভিত্তিক পড়াশোনা বা কারিগরি পড়াশোনা, সেটি কতটা হচ্ছে জরুরি, আপনি যদি একটু এই বিষয়টায় দৃষ্টিপাত করেন। আপনার কারিগরি পড়াশোনাটা খুবই জরুরি। অর্থাৎ কারিগরি পড়াশোনা, যেমন ধরুন কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তার কিন্তু জবটা অবশ্যই ওই সেক্টরে হবে। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে কেউ পড়লে তার চাকরিটা কিন্তু সেখানেই হবে। এখন বিষয় যেটা হয়েছে যে আমাদের আসলে গত 30 বছরে জবের যে ট্রেন্ড, এটা একটু হেপাচার, এটা কিন্তু হসপস। যেটা এর আগে বলেছেন যে ইতিহাসে পাশ করে ব্যাংকার হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু পার্টিকুলারলি যদি কোনো ছাত্র সাবজেক্টিভ জ্ঞানের দক্ষতা থাকে, মানে সাবজেক্টিভ বিষয়ে দক্ষতা থাকে, তাহলে সেই সাবজেক্টে তার চাকরির সুযোগটাও অনেক বেড়ে যাবে। এখন প্রবলেম হলো যে আমি মার্কেটিং এর যে ছাত্রকে পড়াচ্ছি বা মার্কেটিং যে পড়ছে, সে মার্কেটিং কি সেলস কি এই কথাটাও সে 4 বছর পরে পারে না। আপনি হয়তো আঙ্গুল তুলতে পারেন যে আপনি শিক্ষক হয়ে এই কথা কেন বলছেন। আমি বলছি কারণ বাস্তবতা যা তা আমাকে বলতে হবে, কারণ বাস্তবতা না বললে তো গার্ডিয়ানরা রিয়েলাইজ করতে পারবে না। তো এই জন্য সাবজেক্টিভ জ্ঞান থাকলে সে জ্ঞানের মূল্য সে পাবে, এবং সাবজেক্টিভ জ্ঞানের বিকল্প নেই। তবে একটা বিষয় আপনাকে আমি যেটা বলবো, একজন ছাত্র যদি সত্যিকার অর্থে পড়াশোনায় মনোযোগী হয়, সেই ছাত্রের ভয়ের কিছু নাই। সে উদ্যোক্তা হলেও ভালো করবে, সে জব মার্কেটে গেলেও ভালো করবে। আমি আগেও যেটা বলেছি যে মেটাল যদি ধারালো হয়, যদি শ্রেণী বা কাঁচি, সেটা দিয়ে সবকিছুই কাটা যাবে। তো কোয়ালিটি আসলে ভিন্ন জিনিস। কোয়ালিটি এমন একটা জিনিস যে কোয়ালিটির মূল্য সব জায়গায় আছে। ইভেন ছাত্ররা, দুঃখজনক হলেও সত্য, তারা ছাত্র জীবনে যে আকাম গুলো করে, আকাম বলতে নেগেটিভ অর্থে বলছি না, মানে পড়াশোনা বাদে যে কাজগুলো করে, যেমন ইউটিউবে মুভি দেখা, যেমন ফেসবুকে সময় দেওয়া বা মোবাইলে সময় দেওয়া, গেমসে সময় দেওয়া, এই কাজগুলো না করে সত্যিকার যদি পড়াশোনা করে, সেই ছাত্র তার পরিবারেও মূল্যায়িত হয়। আপনি বোঝার চেষ্টা করেন, যে ছাত্র যেমন মেডিকেলে বা বুয়েটে যে ভর্তি হয়, সে কিন্তু ভর্তির পরের দিন থেকেই তার ফ্যামিলিতে, তার পরিবারে, তার আশেপাশে আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা তার মূল্যায়ন করে, ঠিক কিনা? কিন্তু একটা ছাত্র বিবিএ তে পড়াকালীন সময় এই 4 বছর কেউ তার মূল্য দেয় না। কারণ কি? কারণ ওই ছাত্র বাড়িতে যখন যায়, ও টুটু কোম্পানির সওদাগর হয়। ও ভার্সিটিতে যখন আসে, ও কখনো ক্লাসই করে না। তো মানুষ তো ভাই এগুলো দেখে, পরিবার এগুলা বুঝে, আর সমাজ এগুলা চোখ রাখে। সো বিষয়টা হলো, যদি কেউ যে কোনো সাবজেক্টে হয়, যদি ঝিম মেরে পড়াশোনা করে, সমাজ তাকে মূল্যায়ন করে, পরিবার তাকে ভ্যালু দেয়, ইভেনচুয়ালি সে জব মার্কেট হোক বা উদ্যোক্তা হোক, সে একটা অবস্থান তৈরি করতে পারে। মূল জায়গাটা হলো ছাত্র জায়গায় নেই, সে ছাত্র জায়গায় আসবে, তার ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। ডিসিশন বড় বিষয় না, বড় বিষয় হলো লেগে থাকাটা।
জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু যারা নিজামুদ্দিন এখন আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে আসলে স্যার কিন্তু একটি বিষয় অবতারণা করেছেন সেটি হচ্ছে গিয়ে যে আপনার দিকে তিনি তীরটি ছুড়ে দিয়েছেন এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেগুলেশনের কথা বলা হয়েছে এবং সেখানে আমাদের নতুন কি চাকরির অপরচুনিটি আছে এবং সেই কথা সুরে যে আমাদের একজন ভিউয়ার্স শরীফুল আনোয়ার শরীফুল আনোয়ার উনিও একজন শিক্ষক, তো উনি জানতে চেয়েছেন যে হোয়াট আর দ্য নিউ বিজনেস অপরচুনিটিস আর কামিং, এবং সেটির সূত্রটি ছিল কিন্তু স্যারের ফোর্থ রেগুলেশনটা। নিজামুদ্দিন আকন, আপনি যদি একটু বিশদভাবে বলেন। ধন্যবাদ। স্যার আমার চেয়ে অনেক ভালো বলেছে বা সুন্দর বলছে, আলহামদুলিল্লাহ। স্যার বললে আরো ভালো হতো। এখন এখন আমি একটু ছোট অ্যাড করছি। শুভ, তুমি যদি ধরো বাংলাদেশে, স্যার যে কথা বলছি একটু আমি স্যারের কথা বেশ ধরে বলি। বাংলাদেশে আমাদের একজন অন্যতম উদ্যোক্তা ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসের একটা কথা আমি বলছি। ডক্টর ইউনুস বলছিল যে বাংলাদেশের একটা ছেলেকে বা বাংলাদেশের একজন স্টুডেন্টকে যদি বলা হয় ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের পর তুমি একটা চাকরি করো, চাকরি এক হাতে আর এক হাতে হচ্ছে তোমার 80,000, আমার $8,000 বা এরকম কিছু হবে, $8,000 দেওয়া হলো, তুমি একটা বিজনেস করো বা উদ্যোগ গ্রহণ করো, সে কোনটা বেছে নেবে? সে বেছে নেবে কিন্তু চাকরি। এখন দেখেন, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তার কিন্তু প্রথম প্রায়োরিটি হচ্ছে চাকরি করা। সে যদি চাকরি করে, আমি একটু আসি যে চাকরির মাধ্যমে কয়টা লোক আপনাকে আমাকে চিনে, বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে। বাংলাদেশে আর একজন এন্টারপ্রেনার যদি সালমান এফ রহমানের কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে। বাট কয়টা চাকরিজীবীকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে? তাদের অ্যাসেটের পরিমাণ কত? যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো না যে আমরা খুব একটা ভালো ফিভারে আছি, কিন্তু আমাদের ফ্যামিলি বলেন সবার কনসেন্ট্রেশন হচ্ছে জব। এরপর আসি সাকিব আল হাসান। তার কিছুদিন আগে তার সম্পত্তি ইভালুয়েশন করা হয়েছিল প্রায় 500 কোটি টাকা। তাহলে সে কি চাকরি করে কি কেউ 500 কোটি টাকা ইনকাম করা সম্ভব? যেহেতু টাকার প্রায়োরিটি সবাই অনেক দেয়। এরপর আসি মমতাজ বেগম, যে গান গায়। তার একটা শোতে সে 3 লাখের নিচে যায় না বা 4 লাখের নিচে যায় না। তো তার তার ব্যাংক ব্যালেন্স কেমন? এরকম যদি প্রত্যেকটা সেক্টরে আমরা দেখি, আপনি যদি শুধু চাকরির কথা বলেন, চাকরি যদি আপনি নাম বলেন, আপনি কিন্তু দেখবেন যে ওরকম লোক নেই যাকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে বাংলাদেশে। বাট আপনি যদি দেখেন এন্টারপ্রেনার ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে, প্লেয়ার ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে। দ্যাট মিনস আমাদের গার্জিয়ানদের লিমিটেশনস, তারা জি, সবসময় আমি একটু আজকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি খুব শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি যে আজকে আমাদের মাঝ থেকে খুবই একজন বাংলাদেশের সফল উদ্যোক্তা জনাব লতিফুর রহমান গত হয়েছেন, এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি। আমরা হচ্ছে গিয়ে যেটি জানি বা যতটুকু দেখেছি, লতিফুর রহমান উনি হচ্ছেন একেবারে সে শূন্য থেকে শুরু করে আজকে ওনার সাফল্যের পুরায় উনি গিয়েছেন। উনি প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যম উনি তৈরি করেছেন। উনি ট্রান্সকমের মতো হচ্ছে গিয়ে কোম্পানিকে উনি লিডিং পজিশনে নিয়ে গিয়েছেন, যেটি হচ্ছে গিয়ে যে আপনি যেটি বলছিলেন একেবারে সে শূন্য থেকে উঠে আসার মতো সেই গল্পগুলো আমরা জানি। আমরা যদি আজাদ প্রোডাক্টস এর গল্পের কথা বলি, যে তিনি তিনি নিজেই বলেছেন তিনি, হ্যাঁ, তিনি হচ্ছে গিয়ে নারিকেল বিক্রি করেছেন, শুকনো নারিকেল, সেখান থেকে আজকে আজাদ প্রোডাক্টস তৈরি করেছেন। আমি যদি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের স্যারের কথা চিন্তা করি, আতিউর রহমান স্যারের কথা, তিনি হচ্ছেন গিয়ে সে ছাগল চড়াতেন, তারপরে আজকে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এই দক্ষিণ এশিয়ার অন্যতম একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি আজকে কাজ করছেন। এই সাফল্য দৃষ্টান্তগুলো কিন্তু আমাদের সামনে রয়েছে। রাইট। তো এখন বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় গার্জিয়ানদের মানসিকতা পরিবর্তন করতে হবে, যে শুধু চাকরি না, এই জায়গায় আমার ছেলে উদ্যোক্তাও হতে পারে, খেলোয়াড়ও হতে পারে, সে যেটা প্যাশনেট সে সেটাই করবে। এবার আসি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা, যেটা স্যার বলতেছিল, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমাদের এখন যারা আমরা যে জবগুলো করছি, শুভ তোমার অবশ্যই খেয়াল আছে যে টাইপরাইটার যারা ছিল এখন কি আছে শুভ? তুমি যদি দেখো এখন কোথাও টাইপরাইটার গুলো কিন্তু এখন নাই, বাট এগুলো কনভার্টেড হয়েছে। হ্যাঁ, তো এখন দেখো টাইপরাইটারের কাজগুলোই অলমোস্ট চলে গিয়েছে যারা গ্রাফিক্স ডিজাইন করে তাদের কাছে, তারা হয়তো এখন কন্টেন্ট রাইটার। তো এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকর্ডিং টু, তুমি যদি ধরো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে
2024-এর ভিতরে, মানে 2024-এর ভিতরে আমাদের এখন যে ওয়ার্ক ফোর্স আছে তার 50% থাকবে। কেন 50% থাকবে না? 50% থাকবে না কারণ ডিউ টু অটোমেশন। অটোমেশনের কারণে 50% জব লেস হয়ে যাবে। এখন যারা জব করছে, আমার খেয়াল আছে আমি যখন বাংলালিংকে ছিলাম, বাংলালিংকে ওয়ান্স আপন এ টাইম 3000 পার্মানেন্ট এমপ্লয়ি ছিল। এখন যখন ফুললি অটোমেটেড হয়ে গিয়েছে কোম্পানি, এখন পার্মানেন্ট এমপ্লয়ি আছে মাত্র 1000। দ্যাট মিনস 2/3 এমপ্লয়ি কিন্তু তারা অলরেডি কাট ডাউন করেছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি অটোমেশনের কথা চিন্তা করো, সেটার সাথে সাথে নিজেকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে। তুমি দেখো এখন আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই জবটা কিছুদিন আগে ছিল না। এসইও, এসইও স্পেশালিস্ট, এই জবটাও কিছুদিন আগে ছিল না। বাট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সাথে জবের প্যাটার্ন চেঞ্জ হবে, সেই সাথে সাথে নিজেকে কোপ আপ করতে হবে। এখন যদি কেউ চিন্তা করে যে না, আমি এই চেঞ্জটার সাথে নিজেকে কোপ আপ করবো না, তাহলে সে খুব ভুল করছে। জবের নেচারের সাথে সাথে নিজেকে টোটালি কোপ আপ করতে হবে যে কি কি জব আসতে পারে নেক্সট টাইম। তুমি দেখো ঢাকা কিছুদিন আগে এক রেস্টুরেন্টে রোবট নিয়ে আসছে। বাংলাদেশে তুমি যদি ধরো গার্মেন্টস সেক্টর থেকে হিউজ টাকা রেভিনিউ আসে, আমাদের 86% তোমার যদি রেভিনিউ আসে সেটা আসে কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে। তো এখন আমেরিকা চিন্তা করছে, তুমি যদি ধরো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, সে বলেছে যে আমাদের এত টাকা রেভিনিউ বাংলাদেশ চলে যাচ্ছে, তো আমরা কেন অটোমেশনে যাচ্ছি। তো আমি রিসেন্টলি যেটা শুনেছি যে তারা গার্মেন্টস আইটেম যেগুলো ম্যানুয়ালি করা হয়, যে কাজগুলো, তারা সেই বিষয়গুলো তো অটোমেশনে চলে যাচ্ছে। তো সেই বিষয়গুলো যখন অটোমেশনে যাবে, তখন কিন্তু তারা বাংলাদেশ থেকে আর ইম্পোর্ট করার দরকার নেই। তাদের যে টাকাটা, যেটা আউটফ্লো বাংলাদেশের জন্য, সেই টাকাটা তাদের দেশে থেকে যাবে, কারণ পুরোটা অটোমেশনে চলে আসবে। তুমি যদি টয়োটা কোম্পানির ইন্টারনাল ডিজাইনটা দেখো, এটা কিন্তু ম্যাক্সিমাম আগে যে জায়গায় তোমার 90% এমপ্লয়ি ছিল, সেই জায়গা থেকে ওদের এখন 40% এমপ্লয়ি, অনেক ক্ষেত্রে 30%, পুরোটা অটোমেশনে নিয়ে আসছে। তো এই অটোমেশনের কারণে কিন্তু অনেক এমপ্লয়ি জবারা হয়ে যাচ্ছে। তো সুতরাং এই অটোমেশনের সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। কিরকম ডেভেলপমেন্ট করতে হবে? এক হচ্ছে আমাদের ইন্টারনেট বুঝতে হবে, ইন্টারনেটে কানেক্টিভিটি শুরু করতে হবে, ইন্টারনেটের মাধ্যমে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে হবে। ফ্রিল্যান্সারের জন্য কিন্তু ওপেন মার্কেট। তুমি জানো যে বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড ফ্রিল্যান্সার কান্ট্রি, যেখানে 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে। ইন্ডিয়ার পরে বাংলাদেশ সেকেন্ড ফ্রিল্যান্সার। কারণ এখন লোকজন কিন্তু জব পছন্দ করছে না। ইভেন তোমার যদি কোনো স্কিল থাকে, তুমি কিন্তু সেটা গ্লোবালি সেল করতে পারো। কথা কথা তুমি ভালো গ্রাফিক্স ডিজাইন জানো, তুমি কিন্তু গ্লোবালি তুমি নিজেকে সেল করতে পারো। কিন্তু আগে কিন্তু এটা পরিসর সীমাবদ্ধ ছিল। সুতরাং গ্লোবালি কি কি জিনিসগুলো দরকার, ইন্টারনেটে অনলাইন কানেক্টিভিটিতে কি কি কাজগুলো দরকার, যেটার মাধ্যমে আগে মানুষ ভিডিও বানালে কিন্তু টাকা পেত না। এখন কিন্তু তুমি যদি জানো যে বিতর্ক নিয়ে তুমি একটা চ্যানেল খুললা, কথা কথা, এই যে শুধু বিতর্কের টিপস দিচ্ছ, টিপস দিতে দিতে এই চ্যানেলটা তোমার 1 লক্ষ গ্রাহক হয়ে গেল। এই 1 লক্ষ গ্রাহক যত ভিউ করবে, যত অ্যাডস আসবে, তুমি টাকা ইনকাম করতে পারবে। তুমি কিন্তু একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারছো। সুতরাং অনলাইনে প্রচুর কাজ আছে। ইভেন তুমি যদি রাইট ডাউন করো, এটা নিয়ে তুমি টাকা পাবা প্রতিদিন $20 $30। অনেকে জানেই না, শুধুমাত্র লিখে দিলে টাকা পায়। অনেকে জানে না বিভিন্ন সাইডে শুধু লিখে দিতে হয়, সেটা দিয়ে টাকা পায়। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কোপ আপ করতে হবে, তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে উই ক্যান সার্ভাইভ, আদারওয়াইজ উই ওয়ন্ট সার্ভাইভ। আমাদের সময়ের সাথে সাথে নিজেদেরকে চেঞ্জ করতে হবে। জি, আরেকটু আমাদের হচ্ছে যে একজন দর্শক একটু জানতে চেয়েছে, তিনি বলেছেন যে বিজনেস উইদাউট করাপশন ইনক্লুডিং legislation and formalities, is it possible? Please give us some guideline for the young generation. যদি একটু নিজামুদ্দিন, এখন আপনি যদি একটু ডিসকাস করেন। আমি ভাবছি স্যারকে জিজ্ঞেস করছি, আবার একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কি বলেছে আমি খেয়াল করিনি, শুভ আবার একটু যদি বলো। তিনি বলেছেন যে বিজনেস উইদাউট করাপশন ইনক্লুডিং legislation and formalities, is it possible? Please give us some guideline for the young generation. আচ্ছা, ইয়াং জেনারেশনের জন্য তারা যেটা বলছে বা তারা যেটা চাচ্ছে,
উইদাউট কি বললো ফরমালিটিস, কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আর আমি আসলে কমেন্টটাও দেখতে পাচ্ছি না। কমেন্টটা আমার যেহেতু কমেন্টগুলো আছে, কথাগুলো তোমারও কেটে গেছে। আচ্ছা, আরেকটি বিষয় যদি আপনি একটু আলোকপাত করেন, সেটা হচ্ছে আমি আপনাকে প্রশ্নটি আমি আপনার ইনবক্সে দিয়ে দিচ্ছি। আপনি যদি এটার সাথে আরেকটু বিষয় আলোকপাত করেন, সেটি হচ্ছে আসলে আমাদের যে সরকারি পৃষ্ঠপোষকতায় বলি, বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা বলি, বিভিন্ন এনজিও যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু প্রচুর প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, দেয়া হচ্ছে। গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু যে ফোর্থ রেভলিউশনের কথা চিন্তা করে কিন্তু লার্নিং অ্যান্ড আর্নিং আইসিটি বেসড যে প্রোগ্রাম গুলো চালানো হচ্ছে, আসলে হচ্ছে গিয়ে যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এর গুরুত্বটি মানে বুঝছে না, এবং গভর্নমেন্ট তার A2I প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে গিয়ে যে এই যে উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে কাঙ্ক্ষিত অংশগ্রহণকারী পাওয়া যাচ্ছে না, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাংকও রয়েছে, সহযোগিতা রয়েছে, ব্যাংক থেকে কিভাবে লোন নিবে, কিভাবে সে এলসি খুলবে, কিভাবে সে ইন্টারন্যাশনালি ট্রেড করবেন এবং সে ন্যাশনালি ট্রেড করবে, কিংবা গ্রামেও যদি সে কোনো উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে গাইডলাইন গুলো দেওয়া হচ্ছে। আসলে আমাদের শিক্ষার্থীদের মাঝে কেমন যেন একটু উদাসীনতার বিষয়। সেক্ষেত্রে গুরুত্ব আরোপের ক্ষেত্রে যেটি স্যার কথা বললেন, সেক্ষেত্রে আপনার কি টিপস থাকবে যে ফিল্ড লেভেল থেকে? ওকে ওকে ফাইন, আমি এবার কোশ্চেনটা বুঝেছি। আচ্ছা, যেটা হচ্ছে যে শুভ, আমাদের যারা স্টুডেন্ট আছে, আমি জাস্ট ছোট দুইটা ঘটনা দিই, তোমাকে উদাহরণ দিই। আমার কাছে একটা ছেলে ইন্টারভিউ দিতে আসছে, সে ইসলামের হিস্ট্রির ছাত্র। তাকে আমি কোশ্চেন করলাম যে ইসলামের 4 খলিফাকে সে নাম বলতে পারছে না। স্যার যেটা বলছিল, আমাকে বেটার জানে, স্যার ভালো জানে। তো এখন দেখো, সেই ইসলামের হিস্ট্রিতে পড়ে সে ইসলামের 4 জন খলিফার নাম বলতে পারছে। সো তুমি কি এক্সপেক্ট করো? এখন স্টুডেন্ট যারা আছে, আমরা, আমার মনে আছে পড়াশোনা করতাম, বইয়ের বাইরেও পড়াশোনা করতাম, কেন নিজে জানার জন্য, একটা বিষয়ের জানার জন্য। এখন দেখো, গ্লোবালাইজেশনের সময় অনেক, তুমি যদি গুগলে ঢুকো, তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে। তুমি যে টপিকস নাও জানো, তোমার যদি বই বাসায় নাও থাকে, তুমি ওই আর্টিকেল সার্চ করলে তুমি কিন্তু অনেক পড়াশোনা করতে পারো। কিন্তু আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় দেয় নেটফ্লিক্সে, তারা মুভি দেখে, ইউটিউবে এন্টারটেনমেন্টে খরচ করে, কিন্তু তার যে একটা দক্ষতা বা স্কিল গ্রো করা দরকার, সেটা বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এবং দ্যাটস ওয়াই দেখা যায় একটা ভালো ইউনিভার্সিটি থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, আমি নামটা সরি আমি বলে ফেলেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে একটা ছেলে আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছিল, আমি যখন উপাধিতে ছিলাম। তা আমি বললাম, হোয়াট ইজ ইউর হবি? তো সে বললো যে তার হবি হচ্ছে গার্লফ্রেন্ড চেঞ্জ। তো এখন এই ছেলের কাছ থেকে তুমি কি আশা করবে? এই ছেলের কাছ থেকে জাতি কি আশা করবে? যার হবি হচ্ছে গার্লফ্রেন্ড চেঞ্জ করা, তাকে কেন জব দেবা? কারণ তুমি যদি তাকে জব দাও, তুমি কিন্তু ইনসিকিউর, কারণ তোমার অনেক মেয়ে কলিগস আছে, সে এসে পরিবেশটাকে নষ্ট করবে। সুতরাং তুমি তাকে কেন জব? এই যে ম্যানারটা, প্রফেশনাল বিহেভিয়ার, আচরণটা, সেটা সে ইনভেস্ট করবে না। সে ইনভেস্ট করবে কি? সে তার সিনেপ্লেক্সে ছবি দেখতে যাবে, সে রাতে নেটফ্লিক্সে ছবি দেখবে, সে ঘুরবে, ওকে ফাইন। আর তার যে স্কিল গ্রো করা দরকার, তুমি জানো বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন প্রচুর ট্রেনিং দিচ্ছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশ রেগুলার ট্রেনিং দিচ্ছে তরুণদের ডেভেলপমেন্ট করার জন্য। যুব উন্নয়ন সংস্থা ট্রেনিং দিচ্ছে খুব অল্প দামে, এবং ইভেন যুব উন্নয়নের ট্রেনিং হয়, তোমাকে আবার ট্রেনিং শেষে টাকা হবে। কিন্তু এইটা শেখার মতো চিন্তা ভাবনা, ধৈর্য কোনো জাপানদের নেই। দ্যাটস ওয়াই কি হচ্ছে, আমাদের দেখো জব মার্কেটে চাইনিজ ঢুকতেছে, ইন্ডিয়ান ঢুকতেছে, শ্রীলঙ্কান ঢুকতেছে। কেন? আমাদের ওই স্কিলের যে জায়গাটা, আমাদের স্টুডেন্টরা গিয়ে পারফর্ম করতে পারছে না। তুমি যদি ধরো তোমার ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি চিন্তা করো যে তোমার ইউনিভার্সিটির স্টুডেন্ট কয়টা ভালো প্রতিষ্ঠানে গিয়েছে, বা স্যার চিন্তা করো স্যারের ইউনিভার্সিটির স্টুডেন্ট কয়টা ভালো প্রতিষ্ঠানে গিয়েছে। স্যার নিজেও বলেছে যে আই এম নট কোয়াইট হ্যাপি, কারণ স্যার নিজেই বিরক্ত যে এরা সারাদিন ভিডিও দেখে, নেটফ্লিক্সে ছবি দেখে। তার যে স্কিল গ্রো করা দরকার, তার লাইফে যে ইনভেস্টমেন্ট করা দরকার, তার ট্রেনিং নেওয়া দরকার, আর নিজেকে চেঞ্জ করা দরকার, এটা নিয়ে কিন্তু কেউ বদার না। দ্যাটস ওয়াই কি হচ্ছে, সে কিন্তু আসলে তার স্কিলটা গ্রো করতে পারছে না। আমি এই বছর চিন্তা করেছি আমি অ্যাটলিস্ট 3টা ট্রেনিং নিব, এবং 3টা ট্রেনিং এর ভ্যালু আছে অ্যাটলিস্ট 50,000 টাকা।
এন্টারটেইনিং। আমি ডিসাইড করে রেখেছি এবার কি আমার প্ল্যান। এখন প্রত্যেককে নিজের প্রতি ইনভেস্ট করতে হবে। তুমি দেখো, তুমি যদি ক্লাস 5 এ সেই বই পড়তা, তুমি যদি ক্লাস 9 এ সেই বই পড়ো, তোমার কি কোনো ডেভেলপমেন্ট হবে? তোমার মেন্টালি কোনো ডেভেলপমেন্ট হবে না। দেখো, একটা ছেলে টিএসও হিসেবে জয়েন করেছে জবে, সে ওই টিএসও থেকে আরএসএম হওয়া পর্যন্ত কোনো কিন্তু নিজের প্রতি ইনভেস্ট করেনি। তাহলে সে কিভাবে তার ডেভেলপমেন্ট আশা করে? সে কিভাবে আশা করে সে 2 দিন পর হেড অফ সেলস হবে? এখানে কিন্তু আপনার, আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি, সে কিভাবে হেড অফ সেলস হবে আমি তার একটু সহজ উত্তর দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যারা হিসেবে জয়েন করেছে, ও হচ্ছে জেনারেল হচ্ছে ডিগ্রি পাস কিংবা হচ্ছে সে মোটামুটি হচ্ছে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং সে টিএসসি হিসেবে সে জয়েন করেছে এবং তার একটি প্রবণতা থাকে একেবারে শেষ সময় এসে তার প্রমোশন হচ্ছে না, সে খুব এটা নিয়ে চিন্তিত থাকে। তখন সে চিন্তা করে যে সস্তা কোনো জায়গা থেকে যদি সেই এমবিএটা কমপ্লিট করে সেই সনদটি যদি তিনি প্রদর্শন করতে পারেন তাহলে হচ্ছে কিন্তু তার প্রমোশনটি সহজ হবে। এটি কিন্তু এখন মার্কেটে, সেলস এর মার্কেটে ওপেন সিক্রেট একটা ব্যাপার। এবং এক্ষেত্রে হচ্ছে যে কোম্পানির সাথে তাদের একটি লুকোচুরির বিষয় থাকে, সেটি হচ্ছে কোম্পানি যদি কোনোভাবে জানতে পারে যে আমার এই এমপ্লয়টি হচ্ছে সে স্টুডেন্ট হিসেবে সে ভর্তি হয়েছে কোথাও এবং সে এমবিএ ক্লাস করছে, ওই কোম্পানি হচ্ছে কি তাকে স্যাক করে দিবে, তাকে আর রাখবে না, বলবে যে তুমি পড়াশোনার মধ্যে আছো, তুমি আমার কাজে ফাঁকি দিচ্ছ। তো এরকম কিন্তু একটি হচ্ছে কি যে ইঁদুর বিড়ালের খেলা কিন্তু চলছে। এবং হচ্ছে আপনি যেখানটাতে বললেন যে আরএসএম যাওয়া পর্যন্ত আসলে কিন্তু আমি সেইখানেও কি আমি কোয়ালিটি লোক পাচ্ছি কিনা, মানে আমাদের মধ্যে যে অসততার যে গুণটি কাজ করে, আমরা সৎ না, আমরা হচ্ছে যে আমরা ট্রাই করি যে শুধু সরকারি জায়গায় বললে হবে না, আমাদের প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু আমরা করাপশনের কথা চিন্তা করি এবং আমাদের চিন্তার মাঝেই এই করাপশনটি ঢুকে গেছে। আমরা সেখান থেকে কিভাবে বের হয়ে আসবো? এক্স্যাক্টলি শুভ, তুমি যেটা বলতেছিলে যে চাকরির যে কথাটা বলতেছিলে, একটা ছেলে এত স্বপ্ন দেখে, সে স্বপ্নতে অনেক কিছু হয়ে যায়, কিন্তু স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, এক তো নিজের প্রতি ইনভেস্টমেন্ট করে না, টোটালি ডেডিকেটেড থাকে না। তুমি জানো ক্যাটের মতো একটা প্রতিষ্ঠান, আর একটা পজিশন 4.5 লক্ষ টাকা বেতন, দীর্ঘ 6 মাস তারা খুঁজে খুঁজে লোক পাচ্ছে। তারপর কি করলো, এক শ্রীলঙ্কান ভদ্রলোককে নিয়ে। এবং বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রচুর কোয়ালিফাইড লোক করছে, স্যার আমার চেয়ে আরো বেটার জানবে, স্যার যেহেতু কাজ করে, তো সেই জায়গায় কোয়ালিটিফুল লোক পাওয়া যাচ্ছে না। এখন আমরা যখন ইন্টারভিউতে ডাকি, আমরা বেশি কোয়ালিটিফুল লোক পাচ্ছি না, যাকে একটু কোয়ালিটি পাচ্ছি আমি সাথে সাথে তাকে নিয়ে যাচ্ছি। দ্যাট মিনস কি চাকরি বাজারে কিন্তু প্রচুর চাহিদা আছে কোয়ালিটিফুল লোকের, কিন্তু আমাদের স্কিলফুল লোক বের হচ্ছে না, আমি তাকে দিতে পারছি না। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটু পরে আসছি। আমি একটু আপনার ইনবক্সে হচ্ছে আমাদের শরীফুল আনোয়ার স্যারের কমেন্টস যে প্রশ্নটি ছিল সেটি আপনার ইনবক্সে দিয়েছি। আমি পরে আপনার কাছে আসছি। আমি একটু জুলফিকার আলী স্যারের কাছে যাবো। স্যার, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতে চাই, আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নিজামুদ্দিন এখন স্যারের কাছ থেকে যেটি জানলাম সেটি হচ্ছে আসলে তিনি একটি নারীদের বিষয়ে একটি অবতারণা করেছেন এবং খুব প্রাসঙ্গিক ভাবে আমি বলতে চাই যে আমাদের এই যে উদ্যোক্তা হওয়া বা চাকরি ক্ষেত্রে নারীরা একটু পিছিয়ে রয়েছে এবং তাদের সংখ্যার পিছনে কিছু মৌলিক প্রশ্ন তাদের কাছে কিন্তু থেকে যায়। সেটি হচ্ছে কর্মস্থলে নারীদের নিরাপত্তা কতটুকু থাকে, নিরাপদ থাকার কৌশলটি কি হবে, আবার হচ্ছে তারা একটি বিষয় চিন্তা করে, তারা নারী আমরা যে বলি যে কখনো মা, কখনো স্ত্রী, কখনো বোন, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে অন জব প্রেগনেন্সি ক্ষেত্রে আসলে প্রাইভেট সেক্টরে তারা প্রেডিকশনে ভোগে, তার দ্বিধাদ্বন্দ্বে ভোগে, আসলে তারা চাকরি করবে কিনা। সেক্ষেত্রে আপনার পরামর্শটি কি থাকে? খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর জনসংখ্যার অর্ধেক নারী হয়ে অর্ধেক নারী যদি বেকার থাকে, কর্মহীন থাকে, উদ্যোক্তা না হয়, জব মার্কেটে না আসে, তাহলে একটা দেশের ট্রু ডেভেলপমেন্ট সম্ভব না। তবে বিগত 5 থেকে 10 বছর যদি আপনি স্টাডি করেন তাহলে দেখা যাবে যে এখন মেয়েরা কিন্তু কর্মক্ষেত্রে এগিয়ে আসছে।
শুধু আপনার গভর্নমেন্ট জব না, প্রাইভেট জবে প্রত্যেকটা অফিসেই কিন্তু মেয়েরা এখন কাজ করছে। ইভেন সাংবাদিকতা দেখেন, রিপোর্টিং এ কিন্তু মেয়েরা খুব ভালো করছে। আপনার ক্যামেরার কাজ মেয়েরা করছে, সিনেমা ডিরেকশন মেয়েরা দিচ্ছে, তাই না? এই জগতে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, নজরুল আমাদের জাতীয় কবি বলেছেন। জি স্যার, আপনার এই জায়গাটাতে স্যার এটা খুবই প্রাসঙ্গিক। আপনি যে কথাগুলো বললেন বা যে উদাহরণগুলো দিলেন, আমরা যদি বলি যে সরকারি ডাক বিভাগে ড্রাইভার আছে নারী, আমাদের বিমানে পাইলট আছে নারী, আমাদের সরকারি বেসরকারি ভাবে ট্রাক চালাচ্ছে নারীরা, সেগুলো কিন্তু স্যার সবকিছু ঠিক আছে, কিন্তু কর্পোরেট ক্ষেত্রে আমরা যেভাবে দেখছি স্যার যে আহ, মানে যৌন হয়রানি বা তাদেরকে নিরাপত্তার যে অভাব, তারপর হচ্ছে গিয়ে যে অন জব প্রেগনেন্সিতে তাদের চাকরি হারানোর একটি ভয়, এগুলো এগুলো নিরসন বা এগুলো কতটা যৌক্তিক বা এই বিষয়ে সেফটিতে স্যার আপনার কি বিষয়টি থাকে? আচ্ছা, এটা হলো যে কর্পোরেটে যদি সেটা ওয়েল রিকগনাইজ প্রতিষ্ঠান হয়, মাল্টি ন্যাশনাল হয়, এবং যদি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি হয়, সেখানে নারীদের জন্য কাজ করাটা একটু সহজ, এবং সেখানে একটা কর্পোরেট এনভায়রনমেন্ট থাকে। বিষয়টা হলো কর্পোরেট এনভায়রনমেন্ট যদি থাকে, তাহলে নারীরা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু কোম্পানির যদি ধরেন দেশীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি এমপ্লয়ির সংখ্যা কম হয়, এবং যদি কোম্পানির উদ্যোক্তা বা মালিক যদি অনেস্টি, ডিগনিটি, অন প্রিন্সিপাল না হয়, সেই ক্ষেত্রে মেয়েদের কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টা আসে, বা সেখানে কর্ম পরিবেশের বিষয়টা আসে, বা তারা না মাতৃত্বকালীন ছুটি পায় না, এই বিষয়টা আসে। সো এখন আসলে তো কাজ করতে গেলে সমস্যাকে সামনে নিয়েই কাজ করতে হবে, চ্যালেঞ্জকে মোকাবেলা করেই কাজ করতে হবে। সো এখানে তো পিছিয়ে আসলে হবে না। একটা মেয়ে যখন কাজ করতে যায়, আসলে কিন্তু বুঝতে হবে যে সেই মেয়েটা কিন্তু শুধু কাজ করে অফিসে তা না। যেমন আমি অফিস করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আমার মতো কিন্তু রেস্ট নেই, কিন্তু আমার ওয়াইফ ছোটখাটো একটা শোরুম চালাতেন, এখন চালাচ্ছেন না প্যান্ডামিকের কারণে। তো সে কিন্তু তার শোরুমের কাজ করে এসে বাড়িতে এসেও তার বাচ্চাদের টেক কেয়ার করতে হতো, রান্না করতে হতো, সব কাজই করতে হতো। প্রসঙ্গত আমি আপনাকে বলি, পেপসিকোর গ্লোবাল সিইও ছিলেন ইন্দ্রাণী নুই। উনি কিন্তু খুব জাদ্রেল একজন কর্পোরেট সিইও বস ছিলেন। তো ওনার মা বলেছেন, ওনার একটা সাক্ষাৎকার আমি পড়েছিলাম, যে গ্লোবাল পেপসির সিইও হওয়া সত্ত্বেও উনি বাসায় আসার পরে তার মা বলতেন যে, মা তুমি ডিমটা নিয়ে এসে, তো মানে ডিম আনার কথা মা বলতেন। তার মানে একটা নারী কর্মক্ষেত্রে সে পরিপূর্ণতা দিচ্ছে, পাশাপাশি তার পরিবারকেও তার পরিপূর্ণতা দিতে হচ্ছে। এই জন্য তার কোম্পানির যারা মালিক, যারা বস, তাদের একটু ছাড় দিতে হবে, ফ্যামিলির থেকেও তাকে ছাড় দিতে হবে, এবং নারীদের প্রতি সদয় হতে হবে। কারণ নারীরা এগিয়ে এসেছে বলেই দেশের অর্থনৈতিক চাকা অনেক গতিশীল হয়েছে। আর আমাদের আপনাকে আরেকটু বলে দিচ্ছি যে আপনার কথা প্রসঙ্গ ধরেই একজন আমাদের সাথে জয়েন করেছে, যে আপনি যে কথাটি বললেন যে বরিশাল থেকে লঞ্চে সদরঘাট নেমে আমি কোন গন্তব্যে যাব সেটি আমাকে আগে নির্ধারণ করতে হবে। আমাদের মাঝে একজন নারী দেখছে এই প্রোগ্রামটি, সেটি হচ্ছে যে তার নাম রুমকি। সে খুব ইয়ং এইজে সে সদরঘাটে নেমে এবং সে তার গন্তব্যে গিয়েছে, এবং সে হচ্ছে যে বাংলাদেশে একটি প্রখ্যাত ব্যান্ড, সে হচ্ছে চিরকুটের সে ম্যানেজারের দায়িত্ব পালন করছে, সে কিন্তু এই প্রোগ্রামটি দেখছে। তো আমি হচ্ছে যে বললাম তারা কিন্তু এগিয়ে এগিয়ে এসছে, কিন্তু এগিয়ে আসার সেই পার্সেন্টেজটা কত, এবং আশা তো আরো খুব বেশি দরকার। এবং তাদেরকে আপনি কোন সাহসটি দেবেন, কোন স্বপ্নটি দেখাবেন? না, এখানে এখানে বিষয়টা হলো যে এগিয়ে এসছে যারা যারা এগিয়ে এসছে তারা কিন্তু ভালো করছে। যারা সাহস করে ঘর ছেড়েছে, কাজের উদ্দেশ্যে ঘর ছেড়েছে, যেমন আমি রিসেন্টলি গার্মেন্ট সেক্টরে একটা ট্রেনিং করিয়েছি অনলাইনে, কোভিড এর সময় করালাম। সেখানে কিন্তু অসংখ্য মেয়ে যারা গার্মেন্টসের এইচআর এ কাজ করছে, কমপ্লায়েন্সে কাজ করছে, তারা সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করছে, এই মেয়েরা কিন্তু আমার সাথে ইন্টারাকশন করেছে, এবং তারা কিন্তু পুরুষদের পাশাপাশি তারা কিন্তু তাদের দক্ষতার স্বাক্ষর গার্মেন্ট সেক্টরে রাখছে। মিড লেভেল ম্যানেজমেন্টের কথা বলছি আমি, ওয়ার্কার লেভেলে তো অসংখ্য নারী আছে, আপনারা জানেন।
তো বিষয়টা হলো যে যারা সাহস করে এগিয়ে আসছে তারা কিন্তু কর্মদক্ষতার স্বাক্ষর রাখছে এবং তারা কিন্তু সেই যোগ্যতম ফিডব্যাকটাও কর্পোরেট জগৎ থেকে পাচ্ছে। সো আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো যে আজকে একটা মেয়ে পড়াশোনা করার পরে সে যদি জব না করে অথবা সে যদি উদ্যোক্তা না হয় তাহলে কিন্তু এই পড়াশোনার খুব বেশি মূল্য রইল না। কারণ শেষ একটা মেয়ের জন্ম শুধুমাত্র রান্না করার জন্য, সন্তান লালন পালন করার জন্য হয় না। একটা মেয়ের জন্ম হয় এই সমাজকে অনেক কিছু দেওয়ার জন্য। বেগম রোকেয়া যখন প্রথম স্কুল স্থাপন করে কলকাতায়, তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তিনি মেয়েদেরকে বুঝিয়ে নিয়ে আসতেন। সেই কাজটা কিন্তু সহজ ছিল না। আর এখন কিন্তু আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার মেয়েদেরকে পড়াশোনার জন্য বাড়িতে বাড়িতে টাকা পাঠাচ্ছে বিকাশের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। তার মানে কি যুগের সাথে পরিবর্তন এসছে, মেয়েদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগের পরিবর্তন এসছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং যদি তারা দেখে, একটু শেষ করি, যদি তারা দেখে যে তার পার্টিকুলার কর্মক্ষেত্রে তার বস তার সাথে কোনো অ্যাবিউজ করছে বা তার মালিক কোনো অ্যাবিউজ করছে, দেখেন আপনার কোনো মানুষ যদি পথ চেনার চেষ্টা করে, আমি তাকে পথ চিনাইয়া থাকি, এটা কিন্তু পবিত্র কোরআনের কথা। তো সে যখন রাস্তায় নামবে পথের দেখা সে পাবে, সমস্যা আসবে, সমস্যা তাকে মোকাবেলা করতে হবে, চ্যালেঞ্জ তাকে নিতে হবে, তবেই তো না তার ভবিষ্যৎটা সুন্দর হবে, সে সক্ষম হবে, সে সফল হবে। ধন্যবাদ স্যার। আমি আরেকটু কথা আপনার কাছে আসবো, আমরা একেবারে আলোচনার শেষ দিকে চলে এসেছি এবং আমরা হচ্ছে যে আপনার কিছু বইও লিখেছেন আপনি, সেগুলো নিয়ে একেবারে কথা বলবো। তার আগে আপনাকে একটি শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যেমন স্যার আপনারা কিন্তু হচ্ছেন আসলে শিক্ষার্থীদের পথ প্রদর্শক যদি বলি একাডেমিক্যালি, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমি যদি আমার জায়গা থেকে বলি ক্ষুদ্র পরিসরে, সে বরিশালের কথাই যদি বলি, যে বরিশালের ঐতিহ্যবাহী যে ব্রজমোহন কলেজ রয়েছে, সেই ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলাম। সেখানে হচ্ছে যে আমার যিনি শিক্ষক ছিলেন এখন সেই বিভাগের বিভাগীয় প্রধান জনাব সৈয়দ আখতারুজ্জামান খান, তিনি কিন্তু এই শিক্ষার্থীদের সবসময় উদ্বুদ্ধ করেন এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, এবং তিনি বলেন যে একেবারে এক্সাম্পল দিয়ে বলেন যে তোমরা প্রয়োজনে কাগজের ঠোঙা বানাও, কাগজ বাড়ি বাড়ি থেকে কাগজ সংগ্রহ করে ঠোঙা বানাও এবং সেটাকে তুমি হচ্ছে যে বিক্রি করো, সেখান থেকে শুরু করো, সেখানে তো দোষের কিছু নেই। এবং তিনি এই কোভিড এর সময়টিতে আমি দেখেছি তিনি প্রত্যেকটি স্টুডেন্টকে চাঙা রাখার জন্য বলেছেন এবং উদ্যোক্তা তৈরি করানোর জন্য তিনি বলেছেন যে তোমরা স্টুডেন্টরা তোমরা বাড়ির আঙিনাতে কৃষি সবজি চাষ করো এবং সেটার ভিডিও, মোবাইলে ভিডিও ধারণ করে, এবং তিনি একটি পেজ খুলেছেন যে ডিপার্টমেন্টে, সেখানে তোমরা পোস্ট করো কে কি করেছো। এবং তিনি আরো একটি কাজ করেছেন এই কোভিড এর সময়টিতে, সেটি হচ্ছে উনি চিন্তা বলেছেন যে আমাদেরকে প্রয়োজন সাস্টেইনেবল থেকে যে আমাদের গিফট জানেন, এবং সেক্ষেত্রে তিনি করেছেন কি যে একজন গার্মেন্টস কর্মী তিনি চাকরি হারিয়েছেন, তিনি তাকে হচ্ছে কি একটি গ্যাস স্টোভ, সিলিন্ডার এবং তিনি চা বানানোর কেটলি থেকে শুরু করে একটি ছোট একটি দোকান দেওয়ার জন্য তিনি বলেছেন, এবং সেই লোক প্রথম দিন 20 কাপ চা বিক্রি করেছেন, এক্সাম্পল হিসেবে বলছি। এবং তিনি ফান্ড রাইজ করে গ্রামের 3-4 জন মহিলাকে তিনি হচ্ছেন সেলাই মেশিন গিফট করেছেন, তার মধ্যে 2 জন চাকরি হারিয়েছেন গার্মেন্টস কর্মী তাদেরকে। তো এই পথ কিন্তু আপনারা শিক্ষকরা দেখাচ্ছেন, এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি, এবং সেক্ষেত্রে আপনার স্টুডেন্টদেরকে আপনি কিভাবে অনুপ্রাণিত করেন, যেটা শুনে আজকে দর্শক হিসেবে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিভাবে অনুপ্রাণিত হতে পারে। সুন্দর সুন্দর। আমি শুধু এইটুকু আপনাকে বলবো যে আমার শিক্ষকতার এই 17-18 বছর জীবনে আমি কিছু ছাত্র পেয়েছি। যেমন একজন ছাত্র ছিল রায়হান, এশিয়ান ইউনিভার্সিটিতে, সে 12 সাবজেক্টে ফেল করা। যখন আমার সাথে তার দেখা হয় মেজর কোর্সে গিয়ে মার্কেটিং, তো তখন তাকে আমি বললাম, সে কখনোই পড়াশোনা করতো না, পড়াশোনা মজা পেত না রায়হান। সে ইউনিভার্সিটিতে আসতো শুধু পরীক্ষা দিতে, টিউটোরিয়াল দিতে, আর মাঝে মাঝে ক্লাস করতো বিপদে পড়ে। তো এই ছাত্র আমার সাথে দেখা হওয়ার সময় যখন আমি জানলাম তার 12 সাবজেক্টে ফেল, তখন তাকে আমি পার্সোনালি গাইড করা শুরু করলাম। সেই ছাত্রের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না, কিশোরগঞ্জের ছেলে। সে তখন থেকে দীর্ঘ 7 বছর আমার সাথে লেগেছিল। তাকে বলেছিলাম যে তুমি প্রিপারেশন নাও, নিজেকে ডেভেলপ করো, আপনি শুনে খুশি হবেন, এইবার প্রাইমারি স্কুলে সে শিক্ষক হয়েছে। আমি পার্সোনালি তাকে মোটিভেট করেছি, গাইড করেছি পার্সোনালি। আর একজন ছাত্র ছিল,
সে প্রতিদিন মারামারি করতো। তার নাম সালেক, মুন্সিগঞ্জের ছেলে। প্রত্যেকদিন সে ক্লাসে ক্যাম্পাসে আসা মানে একটা করে মারামারি করতো, হয় সে মার খেত অথবা মার দিত, এরকম ছিল। তো সে বিবিএ করেছে কোনো পড়াশোনা ছাড়াই, কোন রকম কানের কাজ দিয়ে পাশ করেছে। এমবিএ তে গিয়ে সে আমাকে জিজ্ঞেস করলো, স্যার জগতের সবকিছু করতে মজা পাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মজা পাই, আড্ডা দিতে মজা পাই, ইউটিউবে সিনেমা দেখতে মজা পাই, শুধুমাত্র বই পড়ে মজা পাই না কেন? এমবিএ তে সে প্রশ্ন করলো। আমি তাকে বললাম যে এই যে 21 বছর বয়স তোমার, এই 21 বছরের কোন শিক্ষক বা বাবা মা তোমাকে কি কেউ কখনো বলেছে যে একটা বইয়ের ভিতরে কত সুন্দর চমৎকার জিনিস লুকিয়ে আছে, একটা বইয়ের ভিতরে কত সুন্দর জিনিস তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি এই বইগুলো পড়েছো? আমি যখন তাকে ব্রিফ করলাম, এই ছেলেটা আমার কথা শোনা শুরু করলো, পড়াশোনা শুরু করলো। এখন সে যমুনা ব্যাংকে খুব ভালো জব করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছে, এখন সে পিএইচডি করবে। এখন তার জীবনের উদ্দেশ্য অনেক বড় এবং সে প্রচুর বই পড়া হয়ে গিয়েছে। তো আমি আপনার মাধ্যমে বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং আজকে দর্শকদের অনুরোধ করব, যে ছেলে মেয়ে যারা আসলে একজন গুরু দরকার, একজন শিক্ষক দরকার, যে তাকে গাইড করবে, পরামর্শ দিবে। কারণ ওই গুরু বা শিক্ষকের না থাকার কারণে পড়াশোনার ইন্সপিরেশন এসে আবার এটা চলে যায়, মানে হারমোনিয়াসটা মানে এটা থাকে না। তো আমি আপনার এই ডিবেট অ্যাসোসিয়েশনের সবাইকে অনুরোধ করব, যারা নিজেকে চেঞ্জ করার বিন্দু মাত্র আগ্রহ আছে, আপনার মাধ্যমে যদি আমার সাথে যোগাযোগ করে, আমি ফেসবুকে আছি, আমি লিঙ্কডইনে আছি, আমার বইয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আমি তাদেরকে পার্সোনাল গাইড করব। এই সমাজের একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব হলো ছাত্রছাত্রীদেরকে সার্ভিস দেওয়া। ভাবসাব নেওয়ার সময় নাই, এই সমাজ গঠন করতে হবে। গান্ধীজি প্রথম যখন কংগ্রেসে প্রথম যে কনফারেন্সে আসে, গান্ধীজিকে তখন কেউ চিনতো না। গান্ধীজি টয়লেট পরিষ্কার করা শুরু করেছিল। মানে ওই কনফারেন্সের যেমন ইস্তেমার মাঠে আপনি কোন এসছেন কিনা, একটা এলাকা কিন্তু কমপক্ষে 1000 টয়লেট একদিকে থাকে। আচ্ছা, তো গান্ধীজি ঝাঁটা হাতে নিয়ে টয়লেট পরিষ্কার করা শুরু করেছেন দেখে সব লোকজন তার দিকে তাকাচ্ছে, এই লোকটা কে, সে এই কাজ করা শুরু করেছে। তার মানে দেখেন, এত বড় মানুষ সবচেয়ে মানে অপছন্দের কাজটা দিয়ে তার কাজটা শুরু করলো। তা আমরা মহান শিক্ষক এটা মনে করলে চলবে না, আমরা এই সমাজের জন্য অনেক দায়িত্ব আছে। আমি বলতে চাই, ডিবেট অ্যাসোসিয়েশনের যে কোনো ছাত্র যদি আমাকে ফোন করে বা নক করে, আমি তার হয়ে যাব, তার গাইড হব, তার শিক্ষক হব, এবং তাকে আমি জাস্ট 6 মাস সে যদি আমার পরামর্শ শুনে, আফটার 6 মান্থস আমি আবার আপনার এই প্রোগ্রামে এসে বলে দেবো যে তার পরিবর্তনটা কি হয়েছে। আমি এই প্রোগ্রামের মধ্যে আরেকটু বলতে চাই, আগামী শুক্রবার সকাল 9:30 আমার একটা প্রোগ্রাম আছে, লিডারশিপ, ক্যারিসমেটিক লিডারশিপ, সিমস বাংলাদেশের প্রোগ্রাম। এটা আপনাকে আমি ইনবক্সে ফ্লায়ারটা দিয়ে দিব, যদি কেউ অংশগ্রহণ করতে চায়। হাফ ডে লং একটা প্রোগ্রাম, আসতে পারে। আসলে নিজামুদ্দিন স্যারও যেটা বলেছেন যে জানার বিকল্প নেই, ট্রেনিং এবং বই পড়ার কোনো বিকল্প নেই কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য। তো আজকে যারা দর্শক ছিলেন আপনার মাধ্যমে, তাদেরকে বলছি, জাস্ট রিথিঙ্ক, রিস্টার্ট ইয়োরসেলফ, সবার পক্ষে ভালো কিছু করা সম্ভব। স্যার আমি আপনার কাছে একেবারে শেষে 2 মিনিট আপনার সাথে কথা বলবো। আমি একটু নিজামুদ্দিন এখন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একটি প্রশ্ন আপনার ইনবক্স করেছিলাম, আপনি যদি সেটার উত্তর দিতে চান। জি, থ্যাংক ইউ। যে কোশ্চেনটা করেছে শরীফ ভাই সম্ভবত, বিজনেসে করাপশন, আসলে করাপশন করে আসলে বিজনেসটা কি আসলে হয় কিনা এবং এইটা আসলে সম্ভব কিনা। আমরা খুব যদি সিম্পলি দেখি, যে অনেক বিজনেস দেখবেন যে খুব অল্প সময়ে বেশি গ্রো করতে চায়, অনেক কিছু দুর্নীতি জিনিসপত্র নিয়ে তারা খুব দ্রুত গ্রো করতে চায়। আমাদের দেশে ব্যবসায়ীদের একটা মনোভাব আছে খুব অল্প সময়ে বেশি প্রফিট করা, কিন্তু এই বেশি প্রফিট করতে গিয়ে সে তার লং ব্যবসাটাকে হারায়। সুতরাং দুর্নীতি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না ব্যবসার ক্ষেত্রে। কেউ দুর্নীতি করে যদি ব্যবসা করে, সেটা কখনো অ্যাকসেপ্টেবল না। সুতরাং অনেস্ট থাকতে হবে, এটা কোনো বিকল্প নেই। আমরা যদি সেই ওয়ার্ল্ডের ইউনিভার্সাল লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি, যে অল্প দিনের ভিতরে সবচেয়ে বড় বিজনেস লিডার হয়ে গিয়েছিল, সে কিন্তু ব্যবসায় সততা নিয়েছিল। 2 নম্বর বিষয় হচ্ছে ইয়াংদের জন্য গাইডলাইন। আমি বলি যে ব্যবসার পুঁজি শুধুমাত্র টাকা না,
ব্যবসার বড় পুঁজি হচ্ছে 1 নম্বর কমিটমেন্ট, 2 নম্বর হচ্ছে সততা, 3 নম্বর হচ্ছে গিয়ে একান্ত চিত্তে লেগে থাকা। এই তিনটা যদি কেউ করতে পারে তার টাকার দরকার হবে না। এবং কমিটমেন্ট, আবার বলছি সততা, আর হচ্ছে একান্ত চিত্তে লেগে থাকা। সে টুডে টুমরো তার ব্যবসায় সাকসেস পাবে। এবং এই তিনটা সূত্রকে অবলম্বন করে যারা ইয়াংরা আছে তারা ব্যবসায় ভালো করতে পারবে। কখনো মুনাফাভোগী স্বপ্নভোগী ইনস্ট্যান্ট কোনো দিকে যাওয়া যাবে না। ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানি আছে, গুগলের যদি বয়স দেখি, তারপর ইউনিলিভারের যদি বয়স দেখি, ব্রিটিশ আমেরিকান টোবাকোর বয়স যদি দেখি, এক একটা কোম্পানি 200 বছর 150 বছর বিজনেস করছে। এবার আমরা দেশের কিছু কোম্পানি দেখি খুব স্টার্ট করেছে, হারিয়ে গিয়েছে। কেন? আমরা এখনো কাস্টমার সেন্ট্রিক না। মানে আমাদের সততার লেভেল বলেন, আমাদের ধৈর্যের লেভেল বলেন, লেগে থাকার লেভেল বলেন, আমরা চাই খুব অল্প সময়ে প্রফিট গেইন করতে। এই জায়গাটা থেকে আমাদের বের হতে হবে, কাস্টমার সেন্ট্রিক হতে হবে, সৎ থাকতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে ভালো ব্যবসা ভালো করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। এবং সব শেষে আমি যে কথাটি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে আসলে আজকে আমরা যেই কথাটি বললাম যে কর্পোরেট পরিচয় এবং অনেক পথ সিদ্ধান্ত আপনার। আসলে হচ্ছে কি যে আপনি আপনাদের আমাদের আলোচনা থেকে হচ্ছে কি যে আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি, কর্পোরেট পরিচয়টাও আমরা দিয়েছি, অনেক পথ সেটিও আমরা বলেছি, এবং সিদ্ধান্ত আপনার সেটি নিয়েও হচ্ছে কি যে আমরা আপনাদের কাছ থেকে আলোচনা শুনেছি। কিন্তু আসলে একবার সামগ্রিকভাবে আজকে যারা এই ভিডিওটি দেখছে এবং পরবর্তীতে যারা দেখবে, যারা শিক্ষাহীনতা ভুগছে এবং যারা স্টুডেন্ট রয়েছে, তাদের প্রতি স্পেসিফিক আপনার কি মূল্যায়ন থাকবে, বা তাদের প্রতি আপনার কি নির্দেশনাবলী, কিংবা আপনার জন্য তাদের জন্য যদি আপনার পক্ষ থেকে কোনো টিপস থাকে আপনি সেটা শেয়ার করুন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। শুভ, যারা কর্পোরেটে আসবেন বা যারা নতুন কর্পোরেটে এন্টার করবেন, তাদের কিন্তু স্কিলফুল হতে হবে। অনেকক্ষণ থেকে আমি বলেছি স্কিলফুল হতে হবে, এটার কোনো বিকল্প নেই। সেটা হতে পারে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হতে হবে। আমরা যারা স্টুডেন্ট অবশ্যই বাংলার পাশাপাশি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। যদি কর্পোরেট আপনি ভালো করতে চান, ভালো জায়গায় যেতে চান, মাস্ট ইংলিশ জানতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা গ্রো করতে হবে। কমিউনিকেশন স্কিল কিন্তু ইংলিশ না, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আর কমিউনিকেশন স্কিল হচ্ছে হাউ টু কমিউনিকেট উইথ আদার্স, যে আপনি কিভাবে অন্যদের সাথে কমিউনিকেট করছেন। এই কমিউনিকেশনের গতিটা বাড়াতে হবে। যারা কর্পোরেটে ভালো করছে তাদের সাথে মিশতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। আপনি দেখেন যে এরিস্টটলের শিষ্য সক্রেটিস বা এরকম কিছু, তো এই জায়গাটা মাথায় রাখতে হবে যে আপনার কর্পোরেট গুরুকে আপনি কাকে অনুসরণ করছেন। তার সাথে আমাদের দেশে তো মেন্টরশিপ নেই, বাইরের দেশগুলোতে কিন্তু মেন্টরশিপ আছে। তো আপনার একজন মেন্টর দরকার। দেখেন বাংলাদেশ দলের কিন্তু এত ভালো করছে এখন, সেই বড় জিনিসের হাত ধরে, যে হোয়াইট বোর্ডের হাত ধরে বাংলাদেশ দল। আপনি যখন আপনার স্টুডেন্ট লাইফে থাকেন, আপনি কিন্তু একজন স্যারের ছাত্র ছায়া থাকেন, একটা ডিপার্টমেন্টের ছাত্র ছায়া থাকেন, আপনার কিন্তু একজন মেন্টর থাকে। ঠিক একইভাবে কর্পোরেট লাইফ হলেও কিন্তু আপনাকে মেন্টর নিতে হবে। কে হবে সেই আপনার মেন্টর, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কার মতো হতে চান সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তাকে রোল মডেল ধরে তার মতো লোকজনের সাথে আপনার মিশতে হবে। কারণ আপনি দেখেন, আপনি একটা বই পড়ে হয়তো শিখবেন তার এন্টায়ার লাইফ, বাট একটা লোকের কাছ থেকে ফিজিক্যালি শেখা, মাশরাফির মনে করেন গল্পের বই পড়ে আপনি শিখবেন মাশরাফি কিভাবে খেলে, বাট মাশরাফি বিন মুর্তজার সাথে যখন আপনি ফিজিক্যালি খেলবেন, তখন কিন্তু আপনি তার অনেক টেকনিক রপ্ত করতে পারেন। তো আমার থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ দরকার। সুতরাং এই প্র্যাকটিক্যাল নলেজটা গ্রো করার জন্য ভালো কর্পোরেট লোকদের সাথে মিশতে হবে, বিভিন্ন কর্পোরেট ট্রেনিং প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করতে হবে, নিজেদেরকে বুঝাতে হবে যে আপনিও অনেক কিছু জানেন, দুই একটা কথা বলতে হবে যেটা কর্পোরেট যারা লিডার আছে তাদের চোখে পড়বে। প্লাস সফট স্কিলটা আপনাদের গ্রো করতে হবে। আমি আরেকটা স্কিলের কথা বলবো, সফটওয়্যার একটু বলে শুরু। সফট স্কিল প্লাস হচ্ছে টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল দ্যাট মিনস আমি বলবো কম্পিউটার স্কিল, কম্পিউটার নলেজ। যেমন আপনাকে কিন্তু এক্সেলে কাজ শিখতে হবে। আপনার মাইক্রোসফটে কিন্তু কোনো কাজ কর্পোরেট লেভেলে নেই। কর্পোরেট লেভেলে দুইটা কাজ বেশি হয়, একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে গিয়া প্রেজেন্টেশন, পিপিটি। এই দুটোর কিন্তু কোনো বিকল্প নেই।
আপনি VLOOKUP কিভাবে করবেন, আপনি ফ্রিজ কিভাবে করবেন, আপনি পিভট টেবিল কিভাবে করবেন, এগুলো কিন্তু আপনাকে জবে প্রবেশ করার আগে শিখতে হবে। এগুলো যদি আপনি শেখেন, আপনি জবে প্রবেশ করার পরে দেখবেন এই কাজগুলো যখন আপনি জানবেন, পাশাপাশি অন্য কলিগরা জানবে না, বস কিন্তু আপনাকে কাজ দিতে থাকবে। আর বস যখন আপনাকে কাজ দিতে থাকবে, আপনি কিন্তু প্রেফারেন্স বেশি পাবেন, আপনি কিন্তু নিজেকে গ্রো করতে পারবেন। সুতরাং যেই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি কোনো স্টুডেন্ট মেনে চলে, সে কর্পোরেট লাইফে খুব ভালো করবে, তার রেপিড গ্রো হবে এবং সে ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আমরা কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় একটু বলে থাকি, অবশ্য সেলস এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে অনেক সময় বলি যে আমাদের ক্যাম্পাসে যে বাদাম বিক্রেতা, আমার ক্যাম্পাসে যে আচার বিক্রেতা, আমরা কিন্তু ওই ছেলেটিকে বলে থাকি ও হচ্ছে যে সেলস এর মানে অনেকাংশে হচ্ছে যে অনেক পার্ট ওরা হচ্ছে সম্পন্ন করে থাকে, এবং ওদেরকে আমরা বলে থাকি একেবারে দৃশ্যমান হচ্ছে নলেজের ভান্ডার, সেটি হচ্ছে গিয়ে সেলস এর ক্ষেত্রে। এবং হচ্ছে গিয়ে যে ওরা বাকিও দেয় ক্যাম্পাসে, আবার হচ্ছে গিয়ে যে বাকি উদ্ধারও করে, ওদের কাছে কিন্তু কারো টাকা ডিউ থাকে না মাস শেষে। এবং হচ্ছে গিয়ে যে এটিও কিন্তু খুব একটু বড় শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। আমি একটু হচ্ছে গিয়ে যে জিয়ালি স্যারের কাছে যাচ্ছি যে স্যার, আপনার যে দুটো বই রয়েছে এবং সেটির আলোচনা দিয়ে শেষ করবো, সেটি একটি হচ্ছে চাবুক, একটি হচ্ছে সফলতার প্রথম পার্ট, এবং আরো একটি বই রয়েছে সেটি হচ্ছে যে আপনার মুখ থেকে শুনতে চাইবো। এবং সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের শুরুতে আপনি হচ্ছে যে আমাকে বলেছিলেন যে উদ্দেশ্য করে আমাদের যে আজকের গেস্ট রয়েছে তাকে উদ্দেশ্য করে আমি তিনটি বই সম্পর্কে একটু আপনার সাথে একটু খুব সংক্ষেপে জানতে চাই, এবং এই বইয়ের মধ্যে কি লুকায়িত রয়েছে যেগুলো হচ্ছে যে আমাদের জন্য খুব উপকারে আসবে। সফলতার প্রথম পার্ট বইটা হলো যারা ছাত্র, সে নিজেকে কিভাবে সমৃদ্ধ করবে, পড়াশোনার মনোযোগিতা কিভাবে বাড়াবে, বইয়ের প্রতি কিভাবে আগ্রহ তৈরি হবে, আত্মবিশ্বাস কিভাবে তৈরি হবে, এবং যে চাকরি প্রার্থী চাকরি প্রিপারেশনের জন্য সে কি কি প্রিপারেশন নেবে, এটা চমৎকার কিছু গাইডলাইন দেওয়া আছে। জব মার্কেট সম্পর্কে চমৎকার কিছু তথ্য দেওয়া আছে সফলতার প্রথম পার্ট বইয়ে। আর সফলতার দ্বিতীয় পার্ট বইটা হলো যে ছাত্ররা টোটালি পড়াশোনার বাইরে, মানে ছাত্র কিন্তু ওর পড়াশোনা করতে ভালো লাগে না, বইও ভালো লাগে না, ওর চেয়ার টেবিলও নেই, ধরেন ওর বইও নেই, চেয়ার টেবিলও নেই, পড়াশোনা ছাড়া সব ভালো লাগে। তো এই টাইপের ছাত্র যারা, তাদের জন্য মূলত আসলে এই চাবুক বইটা। এটা আপনার বরিশালেও পাওয়া যেতে পারে, কারণ গভর্নমেন্ট এই বইটা কিনে নিয়েছে হলো পাবলিক লাইব্রেরি গুলোর জন্য, সব লাইব্রেরিতে এটা পাওয়া যাবে চাবুকটা। এটা হলো অমনোযোগী ছাত্রদের মনোযোগী করার জন্য হলো এই বইটা। আর কর্পোরেট বসদের জন্য যেটা আমি বলেছিলাম নিজাম স্যারকে উদ্দেশ্য করে শুরুতে, এটা হলো ইঁদুরের পকেট মানি। এই বইটা হলো ইঁদুরের পকেট মানি। এটা কর্পোরেট এটিকেটটা কি হবে, বস ম্যানেজমেন্ট কি হবে, কর্পোরেট পলিটিক্সটা সে কিভাবে মেনটেন করবে, এই বিষয়গুলোর মধ্যে এই বই। আর একটা বই আমার এবার বেরিয়েছে, এটা হলো কিংবদন্তির নীরব ধন। এই বইটা হলো যারা একটু রাগী মানুষ, কর্পোরেট যারা একটু বস লেভেলে কিন্তু মাথা গরম, মাথা ঠান্ডা রাখবে কিভাবে, ধৈর্যশীল হবে কিভাবে, এই বিষয়গুলো নিয়েই হলো কিংবদন্তির নীরব ধন। মূলত আমার বইগুলো যারা কিনতে চায় বা পেতে চায়, তারা গুগলে গিয়ে জে আলী বুকস, জে ফর জাপান, জুলফিকারের জে আলী বুকস নামে সার্চ দিলেই আমার বইগুলো, মানে আমার টোটাল প্রোফাইল এবং বই চলে আসবে। তো আপনাকে ধন্যবাদ বই সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে বই পড়তে চায় না স্টুডেন্টরা, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, যেমন আমার ছেলে 5 বছর, ক্লাস 5-এ পড়ে, 11 বছর, সে গল্পের বই পছন্দ করে না, সে শুধু পাবজি খেলা পছন্দ করে। তার মা খুব বিরক্ত, আমি তাকে মাঝে মাঝে পাবজি খেলার সুযোগ করে দিই, কিন্তু আমার মনে কষ্ট, সে বই পড়তে চায় না। তো আমি যেটা করেছি টেকনিকটা, যে আমি সেদিন তাকে রাত্রি ঘুমের আগে আপনার কি বলে বাদশাহ হুমায়ুনের জীবনীটা অর্ধেক বলে এমন জায়গায় কেটে দিয়েছি, পরের দিন ঘুমের থেকে উঠে সে হুমায়ুনের জীবনী পড়া শুরু করেছে। তো আপনি যদি সন্তানদেরকে, গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি বলছি, সন্তানদেরকে কোনো মহামানবের জীবনী বলেন বা কোনো উপন্যাসের একটা কাহিনীর অংশ বিশেষ যদি বলে ছেড়ে দেওয়া যায়, তাহলে বাচ্চাটা খুবই আগ্রহী হয় এবং তারা কিন্তু বই পড়া শুরু করে। তা আপনি যদি আর একটা প্রোগ্রাম শুধু বই পড়া নিয়ে করেন, তাহলে ওইটা নিয়ে হয়তো কথা বলা যাবে। ধন্যবাদ।
জি স্যার, আপনার একটি কথা আসলে হচ্ছে যে আমাদেরকে খুব একটি পিছনের স্মৃতিতে নিয়ে গেল। সেটি হচ্ছে আসলে যখন স্টুডেন্ট লাইফে আমরা হচ্ছে ঈশান নামাজ পড়তে আমরা হচ্ছে মসজিদে যেতাম, এবং সেই মসজিদে তখন একটি রেওয়াজ ছিল, সেটা হচ্ছে ঈশান নামাজের শেষে 10 মিনিট হাদিস পাঠ হতো, এবং হচ্ছে ওই 10 মিনিট সময় ধরে যেখানে শেষ হতো পরের দিন আবার ওইখান থেকে শুরু হতো। তো অন্তত হচ্ছে গিয়ে যে ওটাও কিন্তু নামাজের জন্য একটা আকর্ষণ থাকতো। তো হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে গিয়ে যে এই বই পড়ার আকর্ষণের যে একটি সুন্দর টিপস দিয়েছেন, আমাদের যারা দর্শক রয়েছেন তারা খুব সুন্দরভাবে এটি রপ্ত করতে পারেন। আসলে আমাদের সবাই আমরা জানি আসলে বই পড়ার কিছু কোনো বিকল্প নেই, কিন্তু হচ্ছে আমরা বই পড়ি না। যেটি হচ্ছে গিয়ে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জানি যে আমাদেরকে মাস্ক পড়তে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদেরকে বিশেষ প্রয়োজন ব্যতিরেকে বাইরে যাওয়া যাবে না, কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে তারপর মাস্ক পরি না, কিংবা পড়লে হচ্ছে সেটি কুর্তির নিচে ঝুলিয়ে রাখি, আমরা স্বাস্থ্যবিধি মানি না, এবং হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে আবেগ প্রবণ থাকি। আমরা হচ্ছে গিয়ে যে এখনো যার কারণে এই প্রাদুর্ভাব থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি। আমরা আমরা সবাই শুদ্ধাচারী হব, আমরা হচ্ছে গিয়ে যে নিজেরা পরিশুদ্ধ হব, এবং পরিশেষে হচ্ছে গিয়ে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং আমার শ্রদ্ধাভাজন গুরুজন প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক স্যারকে। তিনি হচ্ছে যে বাংলাদেশ সরকার কর্তৃক শুদ্ধাচার যে অ্যাওয়ার্ডটি রয়েছেন সেটিতে স্যার হচ্ছে ভূষিত হয়েছেন, এবং স্যার হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের পিডিএ কথন একটি পর্বে স্যার উপস্থিত ছিলেন, এবং খুব চমৎকার ভাবে আমাদের শিক্ষার্থীদের অভিভাবকদের তিনি নির্দেশনা দিয়েছিলেন, এবং তার মতো শিক্ষাজন এবং গুরুজন এবং একবারে সাদাসিধে মানুষদের আজকে খুব প্রয়োজন দেশের ক্রান্তি লগ্নে পথ প্রদর্শনের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, এরই একটি সিকুয়েন্স ধারাবাহিকভাবে একটি পর্ব আমরা অনুষ্ঠিত করব আগামী সোমবারে, যেটিতে মালয়েশিয়ার পুত্র ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে জয়েন করবেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব আব্দুল্লাহ আল মামুন। তার সাথে আমাদের আরেকজন অতিথি থাকবে, এবং সম্মানিত বিতার্কিক ভাই যারা রয়েছেন তাদেরকে বলছি আগামীকাল আমাদের সাথে বিডিএ কথন 27তম পর্বে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান মহসিনা হোসেন, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং 18তম জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য অনিমেষ কর। তারা হচ্ছে বিতর্কের স্ক্রিপ্ট, বাংলা ভাষার উচ্চারণ, শব্দ চয়ন এবং হচ্ছে বিতর্ককে কতটা সাবলীল ভাবে উপস্থাপন করা যায় সে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।